লুচ্চা মহিলা চোখ দিয়ে বড় ভাসুরকে গিলে গেছে নাকি? মাহি ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, ইব্রাহিম পাশা দেখতে কিন্তু অনেক সুন্দর। এজওয়ান মাহির চোখ চেপে ধরলো, হাত দিয়ে টেনে রুমে নিয়ে গিয়ে বলল, একদম কবরে পাঠিয়ে দেবো বলে রাখলাম। ভালো ব্যাটারির মতো কাজকর্ম করলে বাসনের মতো রেসপেক্ট দিবি। তো জামাই আমি, আমার সৌন্দর্য দেখ। সৌন্দর্য? তাও আবার আপনার মাঝে? হাস্যকর। এজওয়ান মাহিকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমার মাঝে সৌন্দর্যের কোনো কমতি আছে? অবশ্যই। তাহলে চোখে ট্রিটমেন্ট করাও তোমার মিসেস মাহি সুলতান। তোমার চোখে সমস্যা আছে। অস্ট্রেলিয়া মেয়েদের ক্রাশ এই এজওয়ান সুলতান, বাসেটের টপ বয় আমি, আর সেই তুমি টিটকারি করছো আমায় নিয়ে। ছাড়ুন আমায়, কথায় কথায় চেপে ধরবেন না। আমি ওনার প্রশংসা করেছি জাস্ট। এত উত্তেজিত হচ্ছেন কেন? হিংসা হয় নাকি? ভীষণ। কথাটা বলেই এজওয়ান ছেড়ে দিল। নিচে নেমে ইব্রাহিমকে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখলো। ইব্রাহিমের মতন গ্যাসদার তার নেই, তাছাড়া তো সবই আছে। ইব্রাহিম এজওয়ান কিভাবে তার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করলো। হাতের ইশারায় কাছে ডেকে বলল, কি হয়েছে? কি দেখছিস? এজওয়ান আবার পেটে কথা লুকিয়ে রাখতে পারে না, যা বলার সাথে সাথে সামনে মুখের উপর বলে দেয়। এজওয়ান চোখ মুখ কুঁচকে বলল, তোমা থেকে দেখতে কি কম সুন্দর আমি? হঠাৎ এই কথা কেন বলছিস? আমার বউ তোমায় পছন্দ করে। তুমি ভাই আমার বউয়ের সামনে আর আইসো না। একটু তো সাফওয়ান নামক কাটা আছে মাহির জীবনে, আর ওপর তুমি এসে জুটলে আমি ভাই নিঃস্ব হয়ে যাব। ইব্রাহিম বুঝলো না এজওয়ানের কথার মানে। মাহি কেন তাকে পছন্দ করবে? কখনো কথাই হয়নি তো তাদের মাঝে। মাথা ঠিক আছে তোর? হুম। তোর বউ কেন আমায় পছন্দ করবে? বলে তুমি নাকি দেখতে অনেক সুন্দর। ভালো ব্যাটারি তো জায়গায় জায়গায় চোখ দিচ্ছে খালি দেখে। মেহেরিনের মতো মাহিও আমার ছোট বোন, প্যারা নিস না। হয়তো তোকে রাগানোর জন্য বলছে। তুমি বিয়ে করে নাও না, তাহলেই তো আর বেড়া নিতে হয় না। মেয়ে পাবো কই বিয়ে করার জন্য? দেশে কি মেয়ের অভাব নাকি? চাইলে বলো গটকালি করি। থাক, দরকার নেই। নিজেরটা নিজেই খুঁজে নিব। তাড়াতাড়ি কইরো ভাই। দুপুর 2:30টার পর সোলেমানদের গাড়ি এসে পৌঁছায় সুলতান নিবাসের সামনে। আসার পথে সোলেমান ফার্মেসির দোকান থেকে পিল আনতে ভুলেনি বউয়ের জন্য। সোলেমান গাড়ি থেকে বের হয়ে বউকেও বের করে বলল, ওয়েলকাম টু সুলতান নিবাস, মিসেস মেহেরিন সুলতান। মেহেরিন গাড়ি থেকে নেমে সামনে মাথা তুলে তাকাতেই চোখগুলো আপনা আপনি বড় হয়ে গেল। এটা বাড়ি নাকি কোনো রাজপ্রাসাদ? এত বড়! সোলেমান বউয়ের মুখের এক্সপ্রেশন দেখে বলল, এর চেয়েও বড় বাড়ি তোমার স্বামীর আছে। এটা তোমার স্বামীর বানানো বাড়ি নয়। মেহেরিন আশেপাশে তাকিয়ে দেখলো সুলতান ভিলার থেকে অনেক বড় বাড়ি এটা। কি সুন্দর বাড়ির সামনেটা! সোলেমান মেহেরিনের হাতটা ধরে বাড়ির ভেতর ঢুকলো। বসার ঘরে এজওয়ান, বাসা সুলতান আর ইব্রাহিমকে দেখতে পাওয়া গেল। তিনজনই বেশ অবাক মেহেরিনকে সুলতান নিবাসে দেখে। সোলেমান তাদের মুখের এক্সপ্রেশন দেখে বলল, রেস্ট নিয়ে কথা বলছি। আর আমি যা যা বলেছিলাম সব হয়েছে? ইব্রাহিম জবাবে বলল, সন্ধ্যার পর আসতে বলেছি মিডিয়াওয়ালাদের। গুড। আর ওদের? কয়েকটাকে ধরতে পেরেছি, বাকিগুলোর খোঁজ চলছে। রাতের মধ্যে সব কটাকে চাই আমি। পেয়ে যাবে। খাবার পাঠিয়ে দিতে বল রুমে। সোলেমান মেহেরিনকে নিয়ে তার রুমে চলে আসলো। মেহেরিন রুমে ঢুকে আরেক ধাপ চমকালো। এত বড় রুম! সোলেমান মেহেরিনকে বিছানায় বসালো। মেয়েড এসে খাবার দিয়ে যেতে সোলেমান মেহেরিনকে খাবার খাইয়ে দিয়ে পিলের পাতা থেকে একটা পিল বের করে মেহেরিনের হাতে দিল। মেহেরিন পিলটার দিকে তাকিয়ে সোলেমানের দিকে তাকালো। সোলেমান পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। মেহেরিন খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে মেয়েড এসে এটো থালা বাসন সব নিয়ে গেল। সোলেমান বইয়ের গায়ে চাদর দিয়ে বলল, রেস্ট নাও, আমি পাশে আছি। সোলেমান সোফায় ল্যাপটপ নিয়ে বসলো। মেহেরিন সোলেমানকে দেখতে দেখতে ঘুমের দেশে তলিয়ে যায়। সেই ঘুম ভাঙে মাগরিবের পর। রুমের কোথাও তখন সোলেমান ছিল না। মেহেরিন কিছুটা হকচকে যায়। পাশ থেকে ফোনটা নিয়ে সোলেমানকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আপনি? সোলেমান থার্ড ফ্লোরের এক কক্ষে বসে মিডিয়ার লোকদের সাথে কথা বলছে। রাগে চোখ মুখ ফুলে উঠেছে সোলেমানের। তার ইচ্ছে করছে এদের কাঁচা চিবিয়ে খেতে। সে তার পার্সোনাল জীবন পাবলিক করতে চায় না। এক প্রকার হুমকি দিয়েই বলল, আজকে রাতটাই সময় দিলাম। পুরো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যদি নিউজটা না মুছে ফেলেও, তাহলে নিউজ চ্যানেলগুলো একদম বন্ধ করে দেব বলে রাখছি। আপনাদের সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি। কোথা থেকে কে কোন একটা ছবি দিল, সেটা আপনার সাথে সাথে ডিসকাশন না করেই পাবলিক করে দিলেন। আমার বউ নিয়ে আমি পালাতে কেন যাব? রাতটাই শুধু সময় আপনাদের। সকালে ঘুম থেকে উঠে নিউজ একটাও চোখে পড়লে খবর আছে। আমার বিষয়ে কোনো নিউজ ছাপানোর আগে আমার সাথে ডিসকাশন করবেন। আমি অনুমতি দেওয়ার পরপরই পাবলিশ করবেন। এখন যান।
মিডিয়ার মালিকগুলো চলে গেল। সোলেমান বইয়ের মেসেজ দেখার সাথে সাথে থার্ড ফ্লোর থেকে লিফটে করে সেকেন্ড ফ্লোরে এসে নিজের রুমে ঢুকলো। মেহেরিনকে পুরো রুমের কোথাও না দেখে ডেকে উঠলো। মেহেরিন ব্যালকনি থেকে সাড়া দিয়ে বলল, আমি এইখানে। সোলেমান ব্যালকনিতে আসলো। বউ তার বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সোলেমান পাশে এসে দাঁড়ালো। মেহেরিন পাশে ফিরল। সোলেমান মেহেরিনের উন্মুক্ত কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। মেহেরিন ভড়কে গেল। সোলেমান মেহেরিনের ঠোঁটে চুমু খেয়ে বলল, আগের তুলনায় তোমার থেকে দূরে থাকাটা আমার জন্য এখনো আরো কষ্ট হয়ে পড়বে। নিজেকে সামলাবে কি করে বলো তো? ইস, এত দুর্বল কেন তুমি? আমার লোডে সামলাতে পারলে না। কি লজ্জায় পড়েছিলাম জানো? এমন লজ্জায় আমি জীবনেও পড়িনি কখনো। মেহেরিন সোলেমানের বুকে মুখ গুজে বলল, লজ্জায় কি শুধু আপনি একাই পড়েছিলেন, আমি পড়িনি? কথা তো শুনতে হয়েছে আমাকে। এই মহিলাকে আমি জীবনেও ভুলবো না। কথার কি ধরন, কি ধার! তোমায় ছুতে গেলেই এখন শুধু গজব মনে আসে। মেহেরিন সোলেমানের শার্টের বোতাম ঘুরাতে ঘুরাতে বলল, এরপর থেকে সাবধানে কাছে আসবেন। লোভ দেখাচ্ছ কিন্তু। কোথায় গিয়েছিলেন? সোলেমান মেহেরিনকে তার কোলের উপর বসিয়ে বলল। কাজে মিস করছিলে নাকি আমায়? হুম। সোলেমানের হাত এবার মেহেরিনের পেটে নাভির কাছটায় চলে গেল। মেহেরিন সোলেমানের গলা জড়িয়ে ধরে এলোমেলো গলায় বলল, কি করছেন? হাত নাথিং। সরান। না, আমার অস্বস্তি হচ্ছে। ব্যথা তো দিচ্ছি না। মেহেরিন নিশ্চুপ হয়ে গেল। এখন আর বলে লাভ নেই। সে তার কাজ করবে। রাতে ডিনার খেতে এসে মাহি জানতে পারলো মেহেরিন এসেছে, কিন্তু খাবার টেবিলে দেখা পেল না। মাহি এজওয়ানকে জিজ্ঞাসা করলো। মেহেরিন করবে না? এজওয়ান খেতে খেতে জবাব দিল, ভাইজান আর ভাবির রুমে দেখা করব মেহেরিনের সাথে? ভাইজানের রুমে ঢোকা নট অ্যালাউ। সকাল হলে দেখিও। রাত 3টার দিকে যখন সবাই ঘুমে তখন সুলতান নিবাস থেকে সোলেমান আর এজওয়ান বেরিয়ে পড়ে। বাড়ি থেকে একটু দূরে গোডাউনে অপেক্ষা করছিল ইব্রাহিম। সোলেমানকে আসতে দেখে এগিয়ে আসলো। সোলেমান জিজ্ঞাসা করলো, সব কটা আছে? তোর বিজনেস সূত্র ইকবাল পাঠিয়েছিল ওদের। গতকালের ডিলটা তুই নিয়ে নিয়েছিলি, সেটা মানতে পারছিল না। সোলেমান গোডাউনের ভেতর ঢুকলো। 5টা চেয়ারে হাত পা বাঁধা 5 জনের। সোলেমান তাদের সামনে চেয়ারে পা তুলে বসলো। ইয়াসিন এগিয়ে আসতে সোলেমান বলল, এদের ইতিহাস বলবো। ইয়াসিন বলতে শুরু করলো, এদের নাম নাদিম, রাব্বি, রুবেল, সিয়াম, রাজেশ। বাড়ি ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা। 8 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। 2 জন জেল খেটেছিল। 3 জনকে পুলিশ ধরতে পারেনি ইকবালের জন্য। এরা এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে। সোলেমান চুপচাপ সব কথা শুনলো। কত টাকা দিয়েছিল আমাকে মারার জন্য তোদের? রুবেল নামের ছেলেটা কাঁপতে কাঁপতে বলল। 1 লাখ করে। সোলেমান ঠোঁট কামড়ে ধরলো। সোলেমানের মৃত্যুর মূল্য মাত্র 1 লাখ করে, এত কম! বিষয়টা হজম হচ্ছে না। সোলেমানের পাশ থেকে গ্লাভস পরে নিল হাতে। তারপর ধারালো ছুরিটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কজন মেয়েকে ধর্ষণ করেছে ওরা? মোট হবে 6-7 জন। মেয়েরা তাদের বিষয় ঠিক মতো পেয়েছিল? না। এদের মধ্যে ছবি মিডিয়ার কাছে পাঠিয়েছিল কে? রুবেল। সোলেমান গ্লাভসটা খুলে ফেললো। না, সে কাটবে না। গোডাউনের বাইরে থাকা গার্ডদের ডেকে আনলো। তারা আসতে সোলেমান তাদের হাতে ছুরি দিয়ে বলল, কেটে ফেলো ওদের ওই জিনিসটা, যেটা ভুল জায়গায় ব্যবহার হচ্ছে বারবার। গার্ডগুলো এগিয়ে গেল। ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে ওই ছেলেদের। আকুতি করছে বারবার। তারা তার আর জীবনে এসব করবে না, ভালো হয়ে যাবে। কিন্তু সোলেমান তো এসব সোনার পাত্র নয়। গার্ডগুলো ছেলেদের প্যান্টে চেনটা খুলে সাথে সাথে শরীর থেকে পুরুষাঙ্গটা আলাদা করে নিয়ে আসলো। গলা ফেটে চিৎকার করতে শুরু করলো ছেলেগুলো। ইব্রাহিম চোখ বন্ধ করে ফেলছে। এজওয়ান গালে হাত দিয়ে দেখছে। মনে হচ্ছে ভীষণ মজার কিছু হচ্ছে তার সামনে। রক্তে ভিজে গেছে ফ্লোর। ভাই, একটা তো দেখি মুসলমানি করা হয়নি। ইয়াসিন সরু চোখে তাকিয়ে বলল, ওই হিন্দু। গার্ডগুলোর হাতে পুরুষাঙ্গ। জিজ্ঞাসা করলো, কি করব স্যার এগুলো? রাস্তার কুত্তাকে দিয়ে দাও। আর ওদের? না খেয়ে এভাবেই রেখে দাও। মরে গেলে শরীরের ভেতরে থাকা জিনিসগুলো কেটে ডিলের হাতে দিয়ে দিবে, আর বাকি দেহটা বন্দি করে রাখা হায়নার ঘরে দিয়ে দিবে। সোলেমান চলে যায়। গার্ডগুলো পুরুষাঙ্গ নিয়ে চলে যেতে চাইলে এজওয়ান থামিয়ে দেয়। মাথায় তার একটা কুবুদ্ধি উদয় হয়েছে। কুত্তাদের যখন দিবে তখন একটু আয়োজন করে দেওয়া যাক। পকেট থেকে ফোনটা বের করে বাহাদুরকে কল করে সকাল সকাল আসতে বলল। কাল পিকনিক করবে সে বাহাদুরকে নিয়ে, যাকে বলে ভুনা খিচুড়ি পিকনিক উইথ টুনটুনি। রাত 4টার পর সোলেমান রুমে ফিরে মেহেরিনকে ঘুমে বিভোর থাকতে দেখা গেল। সোলেমান গুটি গুটি পায়ে বিছানায় এসে শুতে মেহেরিন চোখ মেলে বলল, কোথায় গিয়েছিলেন? সোলেমান কিছুটা চমকে ঘুমাওনি? ঘুমিয়েই ছিলাম। আপনার যাওয়ার শব্দ পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল। আমি তো কোনো শব্দ করিনি। তাহলে আপনার বুক থেকে আমাকে সরিয়ে যখন বালিশে শুয়ে দিলেন তখনই আমার ঘুম ভেঙে গেছে। এত রাতে কোথায় গিয়েছিলেন? একটা আর্জেন্ট কাজে। কি এমন আর্জেন্ট কাজে এত রাতে বের হতে হলো? সোলেমান বউকে বুকে টেনে আনলো। কথাটাকে সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়ে বলল, বোর্ড মিটিং ছিল একটা, রাজনৈতিক বিষয় মিটিং। সচরাচর
মাঝরাতেই হয়, সেখানে গিয়েছিলাম আর কি। মেহরিন বিশ্বাস করে নিল স্বামীর কথা। এজওয়ান গতকাল রাতেই বাহাদুরকে ফোন করে বলেছিল আসার পথে যেন বাসমতি চাউল আনে, সাথে ডাল মশলা আর দুটো মুরগি। বাহাদুর এজওয়ানের কথা মতনই সব নিয়ে এসেছে। গার্ডের দুজনকে দিয়ে মুরগি কাটিয়েছে, সাথে পেঁয়াজ মরিচেও তারাই ডাল চাল ধুয়ে দিয়েছে। পুরো দমে খিচুড়ি রান্নার তোড়জোড় চলতে লাগলো। বাবুচি হয়েছে বাহাদুর, ইউটিউব দেখে দেখে রান্না করছে, হাতে অবশ্য গ্লাভস পরে নিয়েছে। মুরগির মাংসগুলো কষিয়ে চাল ডাল ঢেলে দিল। এই এজওয়ানের জন্য তাকে কি না কি করতে হয় ভাবলেই তার নিজের জন্য দুঃখ হয়। রান্না প্রায় শেষের দিকে আসতেই এজওয়ান বাহাদুরকে জিজ্ঞাসা করলো, টেস্ট কেমন হয়েছে? লবণ ঠিকঠাক হয়েছে? বাহাদুর সরু চোখে বলল, রেঁধে দিছি, এটাই তো অনেক। লবণ আবার আমায় খেয়ে চেক করতে বলিস না ভাই। ইয়াসিন সবেই ঢুকেছে রুমের ভেতর। খিচুড়ির ঘ্রাণে মুখর হয়ে আছে রুম। কোনো পিকনিক নাকি আজ? এজওয়ান ভাই তাকে রেখে পিকনিক করছে? কিছুটা মন খারাপ করে জিজ্ঞাসা করলো, ভাই কিসের খিচুড়ি এটা? আমার রাইখাই আপনারা পিকনিক করতেছেন? বাহাদুর জিজ্ঞাসা করলো, তুইও করবি নাকি পিকনিক? আমারেও নেন, খাইয়ে আসি নাই, ক্ষুধাও লাগছে। খিচুড়িটা কি লোভনীয় লাগতেছে দেখে, টেস্ট মনে হয় ভালোই হয়েছে। এটা এলাকায় বিলাবো। তোবারক, হ্যাঁ। লবণ দেখেছেন কি আপনারা? বাহাদুর বলল, না। তাহলে আমি চেখে দেখি। এজওয়ান গম্ভীর গলায় বলল, খবরদার খিচুড়ির দিকে চোখ তুলেও তাকাবে না, খাওয়া তো দূরে থাক। কথাটা বলে এজওয়ান হাঁটা ধরলো। তার একটা ফোন এসেছে। পেছন পেছন বাহাদুরও চলে গেল আরেক রুমে কাঙ্ক্ষিত জিনিস আনতে। ইয়াসিন পেটের ভিতরটায় ইঁদুর ছোটাছুটি করছে। জিহবার ডগায় পানি চলে এসেছে। পাশে থাকা প্লেট দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে এক চামচ খিচুড়ি উঠিয়ে নিল প্লেটে। গরম খিচুড়ি ফু দিতে দিতে খেতে লাগলো। এজওয়ান ফোনে কথা শেষ করে রুমের ভিতর ঢুকতেই দেখতে পেল ইয়াসিন খিচুড়ি প্লেট চেটে পুটে খাচ্ছে। এজওয়ান নাক সিটকালো। ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে মাথায় কুবুদ্ধি হাজির হলো। ইয়াসিনকে একটু ভয় দেখানো যাক, শালার বেটাকে বলল না খেতে, তারপরও আখায় দেল্লার মতন ঝাঁপিয়ে পড়েছে খেতে। তোকে না খেতে মানা করছিলাম আমি? ইয়াসিন ইয়াসিন বুড়ো আঙ্গুল চেটে বলল, নিজেরা আটকায় রাখতে পারি নাই ভাই। তোবারক, এটা তো সবার জন্য উন্মুক্ত, আমারে খাইতে মানা করেন কেন আপনি? খিচুড়িটা কেমন হয়েছে খেতে? ইয়াসিন ঢেকুর তুলে বলল, সেই স্বাদ হয়েছে ভাই। স্পেশাল কোনো কিছু দিয়েছিলেন নাকি টেস্ট বাড়াতে? হ্যাঁ, ভীষণ স্পেশাল কিছু দিয়েছিলাম। কি ভাই, সেটা নাম কোন, আমিও সেটা কিনে আনবো। সেই স্বাদ হয়েছে। এজন বাঁকা হেসে বলল, এইটা কিনতে পাওয়া যায় না রে পাগলা। হ্যাঁ, কি বলেন, কিনতে পাওয়া যাবে না কেন? টুনটুনি কিনতে পাওয়া যায় না। ইয়াসিন কপাল কুচকালো। কিসের টুনটুনি ভাই? টুনটুনি এক ধরনের নরম মাংস, আর এটা সেই টুনটুনির খিচুড়ি। এটা টুনটুনি দিয়ে রান্না করা খিচুড়ি? তোবারক না? আর এই টুনটুনি কই পাইছেন? আমি তো ভাবছি আমি আরো মুরগির গোশ খাইলাম, টুনটুনির এত স্বাদ? এজন হো হো করে হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক স্বাদ টুনটুনির। বাহাদুর ইয়াসিনের পিঠের উপর কনুই দিয়ে কিল মেরে বলল, গতকাল সুলেমান ভাই যে ছেলেদের টুনটুনি কেটে দিল, সেই টুনটুনিগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে বলত। এগুলো রাস্তায় কুত্তাদের খাবার। ইয়াসিন একবার খিচুড়ি তো আরেকবার এজনের মুখের দিকে তাকালো। তারপর বিষয়টা বোঝা মাত্রই চোখ দুটো বড় বড় হয়ে আসলো। তড়িঘড়ি করে পেট মুখ হাত দিয়ে চেপে ধরলো। তার বমি আসতেছে, চোখ উল্টে আসতেছে, সাথে সাথে ওয়াক ওয়াক করে উঠলো। এজন ভাই এটা তারে কি খাওয়াইলো? ইয়াসিন রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। রাস্তা দিয়ে বমি করতে করতে হসপিটালের দিকে দৌড়াতে লাগলো। এখনই পেট মুখ ওয়াশ করাতে হবে তার। এজনের ইয়াসিনের অবস্থা দেখে হাসতে হাসতে পেটে খিল্লি ধরে গেল। বাহাদুর তার হাতের বক্সে থাকা টুনটুনিগুলো খিচুড়ির ভিতর ঢেলে দিল। টুনটুনিগুলোকে ছোট ছোট করে কাটিয়েছে জোয়ান গার্ডদের দিয়ে। কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিল চুলা থেকে খিচুড়ি। ঠান্ডা হলে পাতিল নিয়ে বের হলো এলাকায়। যেখানে যেখানে কুত্তা দেখতে পেল সেখানে সেখানে চামচ দিয়ে বেড়ে দিল। রাস্তার অনাথ শিশুগুলো দৌড়ে আসলো খেতে। বিপাকে পড়ে গেল এজওয়ান। এই খিচুড়ি তো এদের দেওয়া যাবে না, এগুলো জাস্ট কুত্তাদের জন্য। বাচ্চাগুলো হাত পাতলো, বলতে লাগলো আমাকেও দেন খাইতে। লোকজন রাস্তা দিয়ে যাচ্ছিল আর এজওয়ানদের উদ্দেশ্য করে বলছিল, কি দিনকাল আসলো, ফুটপাতে বাচ্চাদের খাবার না দিয়ে কুকুরদের খাবার দিচ্ছে। মানবতা দেখছি আজকাল প্যান্ট ছিঁড়ে রকেটের গড়িতে বেরিয়ে আসছে। এজওয়ান পাশে থাকা হোটেল থেকে আলাদা করে পাতিল খিচুড়ি কিনে বাহাদুরকে বলল এগুলো বাচ্চাদের মাঝে বিলিয়ে দিতে। মাঝখান দিয়ে সব বাচ্চারা চলে আসবে বুঝতে পারলে কুত্তাগুলোকে ধরে বাগান বাড়িতে নিয়ে খাওয়াতো। 10টার দিকে এজওয়ান সুলতান নিবাসে ফিরে মাহি মেহরিনের সাথে দেখা করতে সোলেমানের রুমে আসে। সোলেমান বাহিরে গিয়েছে, সেজন্য সাহস পেয়েছে। মেহরিন মাহিকে দেখে কি যে খুশি হলো। মেহরিন সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, মাহি কেমন আছেন আপু? সালামের জবাব দিয়ে বলল, ভালোই। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এসে থেকে সেই যে রুমে ঢুকে আছো আর তো বের হওনি। আসলে শরীর একটু অসুস্থ তো। মাহি তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলো, সে কি হয়েছে?
একটু শরীর ব্যথা। মাহি তপ্ত শ্বাস ফেলে বলল। খুব কষ্ট হয়েছে পরশু, তাই না? মেহেরিন হতবিহ্বল হয়ে গেল। মাহি জানলো কি করে? আপনি জানলেন কি করে? নিউজ চ্যানেলে তো দেখলাম গতকাল। মেহেরিন শ্বাস আটকে আসার উপক্রম। নিউজ চ্যানেলগুলো জানে? তারা জানলো কি করে? সোলেমান সাহেবের কোন শত্রু হয়তো ছবিটা তুলেছিল। মেহেরিনের হাত পা জমে আসলো। কিসের ছবি? তুমি এত ভয় পাচ্ছ কেন? ছবিতে তোমার ফেস দেখা যায়নি, ওই যে তোমাকে নিয়ে সোলেমান সাহেব দৌড়াচ্ছিল তার ছবি। মেহেরিন যেন প্রাণ ফিরে পেল। সে অন্য কিছু ভেবেছিল। পরিস্থিতিটা একদম থ্রিলার মুভির মতন ছিল। ভীষণ ভয়ঙ্কর ছিল। এমন ভয়াবহ পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। এ তো কেবল শুরু। রাজনীতি মানেই হয় মরবে না হয় মারবে। এসবে অভ্যস্ত হতে শিখো। ওরা কিছু হবে না তো আবার? ভয় নিয়ে কথাটা বলে উঠল মেহেরিন। হতেও পারে। রাজনীতি যখন করছে তখন অস্বাভাবিক কিছু নয়। কখনো কখনো বিপক্ষে দলের পাশাপাশি নিজের দলের লোকজনও হিংস্র হয়ে উঠেছে। শুনেছি সোলেমান সাহেবের নিজের দলের অনেকেই তাকে দেখতে পারে না। একবার তার ক্লাবে আগুন ধরিয়ে দিয়েছিল তারই দলের লোক। ধরো তোমাকে আমার দরকার, আমি এখন এই দরকারে তোমাকে দরকার পড়লে চারটাও এনে দেওয়ার চেষ্টা করব। যেই তোমার দরকার আমার শেষ হয়ে যাবে, সেই তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মৃত্যু এনে উপহার দেব। সোলেমান সাহেব ঠিক এর মাঝামাঝিতে আছে। মেহেরিনের ভয়ে শরীর শিউরে উঠল। সে রাজনীতির কিছু বুঝে না, আর কিছু বুঝতেও চায় না। তার সুলতান সাহেবের কিছু হলে সে মরেই যাবে। এতটা বাজে কেন রাজনীতি? বিকজ ইটস বাংলাদেশ। বাংলাদেশের মতো জঘন্য পলিটিক্স আর কোথাও নেই। বাংলাদেশের মানুষ অভ্যস্ত এটা দেখতে দেখতে। এজওয়ান রুমে এসে মাহিকে দেখতে না পেয়ে বিরক্তিতে কপাল কুঁচকালো। তরিকুলের বেটি আবার কোথায় গেল পিক ফেলাতে? পকেট থেকে ফোনটা বের করে তরিকুলের বেটির নাম্বারে কল লাগালো। মাহি এজওয়ানের ফোনটা পেয়ে ফোন রিসিভ করে কানে নিয়ে বলল, কি হয়েছে? ফোন দিচ্ছেন কেন? নিশ্চয়ই প্যাম করার জন্য ফোন দেয়নি। কার সাথে ফিক ফেলাতে গেছো? আর গেছো কই? লোকেশন সেন্ড করো, ক্যামেরা নিয়ে আসতেছি। ভদ্রভাবে কথা বলতে পারেন না? অভদ্রের কাছে ভদ্রতা আশা করা বোকামি, জানো না সেটা? কি সমস্যা বলুন। বাসায় আসো। আশ্চর্য, আমি তো বাসাতেই। ও রিয়েলি? আমি তো রুমে, তোমার ছায়াও তো খুঁজে পেলাম না। আমি মেহেরিনের কাছে। বেয়াদব মেয়ে, তোমায় বলছি না আমি ভাইজানের রুমে ঢুকবে না? তাড়াতাড়ি বের হও ভাইজান আসার আগে। তার রুমে মেয়েদের ঢোকা নিষেধ। আপনার ভাইজান বাড়ি নেই। তুমি আসবে নাকি আমি নিতে আসবো, কোনটা? আসতেছি। মাহি ফোনটা কেটে চলে আসলো। রুমে ঢুকে দেখলো এজওয়ান বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে টান টান হয়ে শুয়ে আছে। শরীরে সেফ একটা কালো শার্ট। মাহি সামনে দাঁড়িয়ে বলল, কি জন্য আসতে বললেন? প্রেম করার জন্য। আসো প্রেম করি। আপনার সাথে তর্ক করার মুড নেই আমার। বাবা, এত ভালো হয়ে গেলে কি করে? আমি জন্ম থেকেই ভালো। আসলেই সেজন্য তোমার কপালে এত খারাপ একটা মানুষ জুটলো। খুব শীঘ্রই কপাল থেকে ঝেড়েও ফেলে দিব। তাহলে তো তোমার কপালটাও কেটে ফেলা দিয়ে দরকার পড়লে তাই দেব। এজওয়ান মাহির হাতটা টেনে তার বুকের উপর এনে ফেললো। মাহি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এজওয়ান মাহিকে আরো চেপে ধরতে মাহি এজওয়ানের বুকের শার্টটা খামচে টেনে ধরলো। সাথে সাথে বোতাম ছিঁড়ে খুলে আসলো। এজওয়ান একবার শার্টের দিকে তাকালো। মাহি হাতের মুঠোয় থাকা বোতামের দিকে তাকিয়ে ফের এজওয়ানের বুকের দিকে তাকাতেই মাহির নজরে ফের ওই লকেটটা চোখে বিঁধলো। মাহি হাত দিয়ে লকেটটাকে ছুঁয়ে দিল। এজওয়ান সেটা দেখলো। পছন্দ হয়েছে নাকি এই চেনটা? মাহি ঠোঁট কামড়ে কিছুক্ষণ লকেটটার দিকে তাকিয়ে বলল, এ যে মানে? এই যে মানে এজওয়ান, চেনা চেনা লাগে নাকি? মাহি ভরকে গেল। চেনা চেনা কেন লাগতে যাবে? মনে হলো এটাই জিজ্ঞেস করলাম। মাহি সরে আসলো এজওয়ানের থেকে। এজওয়ান উঠে দাঁড়ালো। শার্টটা খুলে মাহির হাতে দিয়ে বলল, গোসল করে এসে যেন দেখি শার্টের বোতামটা তার জায়গায় ঠিকঠাক ভাবে আছে। মাহির শরীর পুরো বরফের মতন জমতে শুরু করলো। ঘোরের মধ্যে চলে যাচ্ছে সে। এজওয়ান টাওয়েলটা গলায় জড়িয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। পেছনে ফিরে মাহির দিকে তাকিয়ে বলল, কুলের বেটি শোনো। মাহি ঘোরের মধ্যে এজওয়ানের দিকে তাকিয়ে বলল। এজওয়ান কিছুক্ষণ মাহিকে আপাদমস্তক দেখে বলল, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি,
ছিল পরিচয়। মাহি রুম থেকে বেরিয়ে গেল। এজওয়ান স্মিত হেসে ঢুকে পড়ল ওয়াশরুমে। ইব্রাহিম সোলেমানের সাথে বসে আছে ক্লাবে। বাহিরে ইমন গাড়িতে বসা। ইব্রাহিম সেদিন ইমনের ফোন থেকে উর্মির নাম্বারটা নিয়ে নিয়েছিল ফোনে। কেন এমন অসামাজিক আচরণ করলো তা তার বোধগম্য হলো না। সোলেমান কিছু ফাইল চেক করছে। তাদের বিজনেসের জন্য নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। 15 তলা বিল্ডিং হবে সেটার দায়িত্ব এজওয়ানকেই দিবে সে। কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে। বেশ অনেক টাকায় খরচ করতে হয়েছে এটার পিছনে। এর ভিতরে সোলেমানকে আবার দেশের বাইরে সুইজারল্যান্ডেও যেতে হবে। অনেকদিন হলো সে যাচ্ছে না দেশের বাইরে। ভাবছে মেহেরিনকে নিয়ে যাবে কিনা। নিয়ে গেলে মন্দ হয় না। কটা দিন একসাথে থাকতে পারবে নিরিবিলি একান্তে। কেউ ডিস্টার্ব করতে পারবে না সেখানে। সোলেমান ফাইলগুলো জায়গা মতন রেখে নিবাসে ফেরার জন্য রওনা হলো। শুনেছে ইয়াসিন হসপিটালে ভর্তি। ফোনে বারবার কিসের যেন টুনটুনি খাওয়ার কথা বলছিল। টুনটুনি পাখি খেয়েছে নাকি কে জানে। সোলেমানকে ইমনই পৌঁছে দিল সুলতান নিবাসে। ইমন বারবার লুকিং গ্লাসে সোলেমানকে দেখছিল। তার ভালোবাসার নারীটাই লোকটার বউ। মানতে কি যে কষ্ট হয় ইমনের। কত বড় লোক উনি, আর ইমন সাধারণ এক ড্রাইভার। তাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। তার মেহেরিন সুখে থাকুক, এই জীবনে সে আর কিছু চায় না। নিবাসের কাছে এসে গাড়ি থামাতে সোলেমান নেমে পরে গাড়ি থেকে। ইমন জানালা দিয়ে দেখলো সুলতান নিবাসটা। ইমনদের বাড়ির মতন 10 বাড়ি একত্র করলেও সুলতান নিবাসের সমান হবে না। তার মেহেরিন তাহলে সুখেই আছে। সোলেমান গাড়ি থেকে নেমে হাঁটা ধরতে ইমন তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে বলল, সোলেমান সাহেব শুনুন। সোলেমান দাঁড়িয়ে গেল। হঠাৎই ছেলে তাকে ডাকছে কেন। ইমন এগিয়ে এসে সামনে দাঁড়ালো। সোলেমান ভ্রু কুচকালো। ইমন বলল, আপনি ভীষণ সৌভাগ্যবান একজন মানুষ। এই প্রথম ইমন সোলেমানের সাথে কথা বলছে। এর আগে তাদের মাঝে কোনো কথাবার্তা হয়নি। হঠাৎ এই কথা বললে যে? ইমন মাথা নত করে বলল, বিশেষ একটা কারণে বললাম, আসছি। ইমন চলে গেল। সোলেমান ইমনের যাওয়ার পানে একবার তাকিয়ে চলে আসলো। ইব্রাহিম বারবার ফোনটা নিয়ে পায়চারি করছে। ফোন দিবে কি দিবে না এই নিয়ে মহাদ্বিধায় ভুগছে। কি আর হবে, ফোন দিলে চিনতে তো আর পারবে না। একটু কথা বলাই যাক। ইব্রাহিম কল লাগালো উর্মির নাম্বারে। একবার রিং বেজে কেটে গেল। ফের দ্বিতীয়বার বাজতেই রিসিভ হলো। ওপাশ থেকে কর্কশ গলায় ভেসে আসলো, হ্যালো, কে বলছেন? ইব্রাহিম মৃদু হেসে বলল, তোমার বাচ্চার বাবা। এই কথাটা কানে আসতে ইতি বেগমের শরীর রাগে কাঁপতে শুরু করলো। ইতি বেগম রেগে বলতে শুরু করলো ফোনের ওপাশে থাকা ব্যক্তিটাকে, হারামজাদা, হতচ্ছাড়া, বেয়াদ্দব, লুচ্চা, কে রে তুই? তুই আমার বাচ্চার বাপ? আয় তুই সামনে, শিল নড়া দিয়ে চাপা ভেঙে দিব তোর। উর্মি মায়ের চিল্লাচিল্লির আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কারে বকতেছো তুমি? ইতি বেগম মেয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, দেখ তো উর্মি, কোন হতচ্ছাড়া যেন ফোন দিয়ে আবল তাবল বকতেছে। তোদের বাপ বলে নিজেকে পরিচয় দিচ্ছি, শয়তান বেটা কোথাকার। ফোন কানে নিয়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে উর্মি, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। উর্মি রাগী গলায় বলতে লাগলো, এই কে রে তুই? আমার আব্বা লাগিস তুই? তোর মেয়ে হই আমি। আয় আমার সামনে, ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি তোকে। আরো অনেক কথা বললো উর্মি, বকাও দিল, কিন্তু নো রেসপন্স। বিরক্ত হয়ে কান থেকে ফোনটা সামনে এনে দেখলো ফোন তো কেটে গেছে। বেয়াদব লোক ফাইজলামি করার জায়গা পায় না। এত শখ উর্মির বাপ হওয়ার। ইব্রাহিম জাস্ত হয়ে বসে আছে। তার সাথে এটা কি হচ্ছে? ভাই হতে চাইলো স্বামী আর হয়ে গেল ড্যাডি। এত কট খাচ্ছে বাচ্চা মেয়েটার জন্য। কি লজ্জা, কি লজ্জা। ইব্রাহিম আর ফোন দিবে না, শিক্ষা হয়ে গেছে তার। একটু ফ্লার্টি তো করতে চেয়েছিল। ইব্রাহিম ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসলো। উর্মির মায়ের বকাগুলো যেন এখনো কানে ভাসছে ইব্রাহিমের। এমন বকা সে জীবনেও খায়নি। সোলেমান নিবাসে ফিরে নিজের রুমে ঢুকে বউকে দেখতে না পায় কিঞ্চিত কপাল কুচকালো। কোথায় আছে তার লেদা বউ? সোলেমান ঘুরে নিচে আসলো। বাড়ির মেয়েড রফিককে জিজ্ঞাসা করলো, আমার বউ কই? রফিক রান্নাঘরের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ম্যাডাম রান্নাঘরে। আশ্চর্য, এই মেয়ে রান্নাঘরে কি করছে? রান্নাঘরের জন্য তো মেড রাখা আছে, শুধু বলে দিলেই তো বানিয়ে দেয়, তাই না? সোলেমান বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে আসলো। এসেই দেখতে পেল তার বউ উল্টা ঘুরে দাঁড়িয়ে কিছু রাচ্ছে। সোলেমান নিঃশ্বাস নিতেই বুঝতে পারলো তার বউ লেদা বউ চা বানাচ্ছে। সোলেমান এগিয়ে আসলো। মেহেরিন চায়ের কাপটায় ধীরে ধীরে গরম চা ঢালছিল। চা ঢেলে পিছনে ফিরতে যাবে, ঠিক তখনই সোলেমান হঠাৎ করে এসে দাঁড়ালো ঠিক তার পিছনে। হঠাৎ সেই উপস্থিতি, তার কাঁধে সামান্য ধাক্কা, সব মিলিয়ে মেহেরিনের হাতে ধরা কাপটা কেঁপে উঠল। কাপ থেকে গরম চা ছিটকে পড়লো। মুহূর্তে মেহেরিন থমকে গেল। ঘাবড়ে গিয়ে কাপ ফেলে দিতে হাতে থাকা চায়ের কিছুটা এসে পড়লো তার নিজের হাতে, আর বাকিটা সোলেমানের বুকে। ব্যথায় মেহেরিন কেঁপে উঠল। ঠোঁটের কোণে অস্ফুট একটা শব্দ উঠে এলো। অন্যদিকে সোলেমানও হঠাৎ বুকে গরম চা পড়ায় পিছনে সরে গেল। তীব্র গরমে মুখটা কুঁচকে উঠল, কিন্তু পরক্ষণেই তার চোখকে চলে গেল মেহেরিনের হাতে। দেখলো সেই গরম চা পড়েছে তার বউয়ের হাতের নরম ত্বকে। তার নিজের পোড়ার যন্ত্রণার চেয়ে যেন বেশি যন্ত্রণা হতে লাগলো মেহেরিনের পুড়ে যাওয়া হাতের অংশটা দেখে। সোলেমান অস্থির হয়ে এগিয়ে এলো। চোখে উদ্বেগ, কণ্ঠে শীতল ব্যথা তুলে বলল, অনেকটা পুড়ে গেছে। রফিক, এই রফিক কই রে? বরের বাচ্চারা ডাক শুনছে না কেন? কুত্তার বাচ্চারা, ডক্টর ডাক তাড়াতাড়ি।
ব্যথায় মেহরিনের চোখে জল চলে আসলো। সোলেমান বউয়ের চোখে জল দেখে আরো অস্থির হয়ে গেল। বউকে পাজা কোলে নিয়ে সে ছুটলো বাইরে। মেহরিন হকচকিয়ে গেল। বাগান পার হবার সময় সোলেমান দেখলো রফিক গাছে পানি দিচ্ছে। সোলেমান গলা উঁচু করে রফিককে বলল, পুরো ট্যাঙ্কির পানি তোর পেটে চালান করব, জাস্ট বউ নিয়ে ফিরতে দে বাড়িতে। রফিক হঠাৎ করে সোলেমানের রাগের কারণ বুঝলো না। এগিয়ে আসতে আসতে সোলেমান ততক্ষণে বউকে নিয়ে গাড়িতে বসে গেছে। যতটা দ্রুত সম্ভব গতি তুলে ঢাকার রাস্তায় ছুটছে সে। তাড়াহুড়ো করতে গিয়ে একাধিকবার হর্ন দিয়েছে, রিকশা পাশ কাটিয়েছে, সংকীর্ণ গলিতে হেডলাইট জ্বালিয়ে গতির ছন্দ ভেঙেছে। বইয়ের হাতে গরম চাপ পড়েছে। বিষয়টা সবার কাছে সামান্য লাগলো, সোলেমানের কাছে এটা তুচ্ছ নয়। সে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি। মেহেরিন একটুখানি ব্যথায় যেন ওর হৃদয়ে লালাপ ক্ষতের মতো লাগে। মেহেরিন চলতি গাড়িতে মাথা ঘোরাতে দেখতে পেল ঢাকা মেডিকেল কলেজের নাম ফলকটা। নামটা দেখা মাত্রই সে থমকে গেল। এটা তার স্বপ্নের মেডিকেল কলেজ। মুহূর্তে যেন এক নিমিষে মেহেরিনের সব ব্যথা সব কষ্ট কোথাও একটা মিলিয়ে গেল। মেহরিনের বাবা মোতালেব ভুঁইয়ার আজীবনের স্বপ্ন ছিল তার মেয়ে এই ঢাকা মেডিকেল কলেজে পড়বে। এখান থেকে একদিন সাদা অ্যাপ্রন পরে ডিগ্রিধারী ডাক্তার হয়ে বের হবে। সেদিন তার নামের আগে জলজল করবে এক উপাধি, ডক্টর মেহরিন তাবাসসুম। গাড়িটা মেডিকেল কলেজের গেট ছাড়িয়ে চলে গেল। মেহরিন চোখ ফিরিয়ে নিল। গাড়িটা এসে থামলো শেখ হাসিনা বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মেহরিন হতবিহ্বল হয়ে গেল। সামান্য গরম চা হাতে পড়ায় তার স্বামী তাকে এখানে নিয়ে এসেছে। মেহরিন ভেবেছিল কোনো এক ফার্মেসির দোকানে হয়তো নিয়ে যাবে, কিন্তু এখানে নিয়ে আসবে এটা তার ভাবনাতেও আসেনি। সোলেমান দ্রুত গাড়ি পার্ক করে মেহরিনকে ধরে নামালো। মেহরিন সোলেমানের হাত ধরতে সোলেমান বলে উঠল, এই তো বউ, চলে এসেছি, আর কষ্ট হবে না। সোলেমান মেহরিনকে কথা বলারও সুযোগ দিল না। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভেতরে ঢুকে রিসেপশন ডেস্কে গিয়ে সোলেমান তাড়া দিয়ে বলল, জরুরি ইনজুরি কেস, রোগীর হাতে গরম চা পড়েছে। ডেস্কে বসে থাকা নার্স মুখ তুলে একবার তাকালো, বলল, কতটুকু পড়েছে? সোলেমান উত্তরে কেবল বলল, ডক্টর কোথায়? আমাকে দেখান হাত চা। সোলেমান মেহরিনের হাতটা দেখালো। খুব বেশি জায়গায় চা পড়েনি। নার্স যেন একটু বিরক্ত হয়ে বলল, এইটুকুর জন্য এখানে আসতে হয়, একটু পানি ঢাললেই হতো। সোলেমান কণ্ঠ শক্ত করে বলল, আমার স্ত্রী, তার শরীর অনেক সেন্সিটিভ, আমি কোনো রিস্ক নিতে চাই না। ডক্টর কোথায় সেটা বলুন, আপনার কাছে জ্ঞান শুনতে চাইনি আমি। নার্স একপাশে থাকা জুনিয়র ইন্টার্নিকে ইশারা করলো। সে এসে বলল, আপনি আমার সাথে আসুন স্যার, করিডোর ৮ কক্ষ নম্বর ১৭-এ আছেন, আমি প্রাথমিক ড্রেসিং করে দিচ্ছি। সোলেমান দাঁত চেপে বলল, নার্সের কণ্ঠে হালকা তাচ্ছিল্য। ইনজুরি সিরিয়াস না হলে স্যার দেখবেন না, আপনি ওনার সাথে যান, উনি ড্রেসিং করিয়ে দিবে। সোলেমান শুনল না। সে নিজেই মেহরিনকে নিয়ে করিডোর ৮-এর ১৭ নম্বর কক্ষের দিকে ছুটলো। তাদের পেছন পেছন নার্সও ছুটলো। এই লোক দেখছি তার চাকরি খেয়ে নিবে। ১৭ নম্বর কক্ষে দরজার বাইরে লেখা, প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, পরিচালক শেখ হাসিনা বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। রোগী দেখার সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০, রবি থেকে বৃহস্পতি। কক্ষ নম্বর ১১৭, করিডোর ৮, জরুরি নম্বর অভ্যন্তরীণ ২৩১, গুরুতর রোগীরা অগ্রাধিকার, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সোলেমান নক না করে সোজা ভেতরে ঢুকে পড়েন। নাসিরউদ্দিন আকস্মিক নক না করে কাউকে ঢুকতে দেখে মাথা উঁচু করে দরজার দিকে তাকাতে এমপি নওয়াজ সোলেমান সুলতানকে দেখে হকচকিয়ে যে বসা থেকে উঠে দাঁড়ালো। নার্সও হুমড়ি খেয়ে ঢুকলো। নাসিরউদ্দিন মুখে হাসি ফুটিয়ে বলল, কথাটা শেষ করে সোলেমানের পেছনে তাকাতেই দেখতে পেল মেহরিনকে। মেহরিন দেখলো ভদ্রলোক, গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। সোলেমান মেহরিনকে নিয়ে চেয়ারে বসে অস্থির গলায় বলল, ওর হাতটা একটু দেখে দিন, অনেকটা পুড়ে গিয়েছে। ডাক্তার নাসিরউদ্দিন মেহরিনের হাত ধরে দেখলেন, মৃদু কণ্ঠে বললেন। তিনি নার্সকে নির্দেশ দিলেন অ্যান্টিবার্ন ক্রিম দিতে। নার্স সেটা দিতে ডক্টর নাসিরউদ্দিন ক্রিমটা মেহরিনের হাতে লাগিয়ে দিয়ে বলল, নার্স রুম থেকে যেতে যেতে ভেঙচি কেটে গেল সোলেমানকে। পাগল ছাগল লোক কোথাকার, এই সেম কাজটাই তো তারা করে দিত না। ঢং মাইন্সের বউ আর নেই, পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়, তারপরে এমন পাগলামি করতে দেখে না। আর কি একটু হাত পুড়েছে অমনি সোজা এখানে। সোলেমান ডক্টরের কথা শুনে কিছুটা স্বস্তি পেল। ডক্টর জিজ্ঞাসা করলো, সোলেমান মেহরিনকে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বউ। তারপর চেম্বার থেকে বেরিয়ে আসলো। নিবাসে ফিরে বউকে কিছু খাবার নিজ হাতে খাইয়ে দিল। ডান হাতে পড়েছে চাটা। খাওয়া শেষে ঔষধটা খাইয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে আসলো। গোসল করার জন্য পরনের শার্টটা খুলতে গিয়ে বুকে টনটনে ব্যথা অনুভব করলো। শার্টের বোতাম খুলে সামনের মিররে দেখলো বাম পাশের বুকের অংশটা লাল হয়ে পোড়া দাগ বসে ফোসকা পড়তে শুরু করেছে। ওষুধ লাগাতে হবে।
ঝটপট কোনো রকমে গোসল করে রুমে এসে দেখলো বউ তার ঘুমিয়ে গেছে। সোলেমান মিররের সামনে দাঁড়িয়ে অ্যান্টিবার্ন ক্রিমটা লাগিয়ে শার্ট পরে মেহরিনের গা ঘেঁষে শুয়ে পড়ল। মেহরিনের ঘুম ভাঙে আসরের আজান কানে আসতেই। শোয়া থেকে উঠতেই দেখতে পেল সোলেমান ঘুমিয়ে আছে। মেহরিন ওয়াশরুমে গিয়ে উজু করে নামাজটা আদায় করে নেয়। সোলেমানের ঘুম ভাঙে সন্ধ্যার পর। শরীরে হালকা জ্বর চলে এসেছে। ঘুম থেকে চোখ মেলে তাকাতেই দেখতে পেল মেহরিন তার জন্য ব্ল্যাক কফি নিয়ে এসেছে। সোলেমান ভীষণ বিরক্ত হলো মেহরিনের কাজে। এই অবস্থাতেও তার রান্নাঘরে যাওয়া লাগবে? রান্নার কাজকর্ম করানোর জন্য কি সে মেহরিনকে নিয়ে এসেছে? মেহরিন কফির মগটা বাড়িয়ে দিতেই সোলেমান কালো মুখে মগটা হাতে নিল। মেহরিন ভ্রু কুচকালো। সোলেমান পাশের বেড টেবিলে মগটা রেখে বলল, তোমাকে কি জিগিরি করার জন্য আমি সুলতান নিবেশে তোমাকে নিয়ে এসেছি? দুপুরে একটা অঘটন ঘটালে, তার 5 ঘন্টা হতে না হতেই তুমি আবার রান্নাঘরে গেলে কেন? মেহরিন সোলেমানের পাশে বসলো। হাতটা সোলেমানের বুকের উপর রেখে কিছু বলার আগে সোলেমান ব্যথায় আ করে উঠল। মেহরিন চমকে উঠল। সোলেমান চোখ খিচে বলল, ধরো না এখানে, ডান পাশে ধরো। মেহরিন দ্রুত হাতে সোলেমানের শার্টের বোতামে হাত রাখলো। সোলেমান মেহরিনের হাত ধরে বলল, কি করছো? মেহরিন শুনল না। সোলেমানের হাত সরিয়ে দিয়ে বোতাম খুলতে লাগলো। বোতামগুলো খুলতে মেহরিনের চোখ আটকে গেল সোলেমানের বুকে। ফর্সা বুকটা পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। মেহরিন আঙ্গুল ছোঁয়াতে সোলেমানের ব্যথা গিলে নিল। মেহরিনের চোখে জল চলে আসলো। কি করে হলো এটা? সোলেমান বউয়ের জলে টইটুম্বুর চোখ দেখে বলল, আর লেদা বউ কাঁদছো কেন? বলো না কি করে হলো? গরম চা পড়েছিল। মেহরিন বিস্ফোরিত চোখে চাইলো। আমার হাত থেকে? তখন মেহরিন এবার শব্দ করে কেঁদে ফেললো। সোলেমানের জখম তো তার থেকেও বেশি। আর সেই লোকটা কি করলো? নিজের জন্য ডক্টর না দেখিয়ে তাকে নিয়ে গেছে বার্ন হাসপাতালে। ডক্টরের দরকার তো ওনার নিজের বেশি দরকার ছিল। মেহরিন বসা থেকে উঠে দাঁড়ালো। সোলেমানের হাত টেনে বলল, উঠুন, ডক্টরের কাছে যাবেন। গাটাও গরম লাগছে, জ্বর এসেছে। সোলেমান বউকে টেনে বসালো। এই সামান্য কারণে ডাক্তার লাগবে না, ওষুধ লাগিয়েছি, ঠিক হয়ে যাবে। আমার ব্যথাটা তো এর থেকেও তুচ্ছ ছিল, তাহলে আপনি কেন আমায় ডক্টরের কাছে নিয়ে গেলেন? আপনি চলুন, ডক্টরের কাছে যাবেন। ফোসকা পড়ে গেছে, কষ্ট হচ্ছে আমার। সোলেমান বউয়ের মাথা ডান বুকে চেপে ধরে বলল, ইউ আর সো এক্সপেন্সিভ ফর মি, মিসেস মেহরিন সুলতান। ডোন্ট ইউ এভার ফরগেট দিস। ইভেন এ স্ক্র্যাচ অন ইউ ফিলস লাইক এ অন্ট অ্যান্ড মাই সোয়েল। ভালো টালো বেশি ফেলেন নাকি? সোলেমান জবাব দিল না। সেই প্রশ্নের উত্তর জানে না আর জানতেও চায় না। ভালোবাসলেই মানুষ হারিয়ে যায়। রাতের দিকে ডিনার সেরে রুমে ফিরে ভীষণ অস্বস্তি হতে লাগলো সোলেমানের। বুকের ভেতরটা পুড়ছে নাকি বাহিরে পোড়ার যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছে না। হুট করে কেমন বিদঘুটে অনুভব হচ্ছে, অশান্ত অশান্ত লাগছে। মেহরিনের বিষয়টা নিয়ে বোধহয় তাই। এদিকে শরীরেও তো জ্বর। মনে হচ্ছে সব যন্ত্রণা একসাথে মিশে গিয়ে আরেক নতুন রকমের যন্ত্রণা শুরু হয়েছে। হাঁসফাঁস করছে। মনে হচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সোলেমান আন্দাজ করতে পারছে না। মেহরিন স্বামী কেমন অস্বাভাবিক ভঙ্গিতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, ব্যথাটা কি আরো বেড়েছে? বললাম ডক্টরে দেখাতে, শুনলেন না তো? সোলেমান মেহরিনের মুখের দিকে তাকালো। মুহূর্তে যেন সব যন্ত্রণা কিছুটা সরে গেল শরীর থেকে। এখন আর ব্যথা হচ্ছে না, ঘুমাবে চলো। মেহরিনকে নিয়ে ঘুমানোর পর 2:30টার দিকে সোলেমানের ঘুম ভেঙে যায় তীব্র যন্ত্রণায়। শরীরের জ্বরটা আরো বেড়েছে। শুয়ে থাকতে পারল না আর। মেডিসিন খাওয়ার ফলে মেহরিন ঘুমে বিভোর। সোলেমান শোয়া থেকে উঠে বসলো। জোরে জোরে শ্বাস নিল। এই আবার কেমন যন্ত্রণা হচ্ছে যার স্থান সোলেমান শনাক্ত করতে পারছে না? এত খারাপ কেন লাগছে? সোলেমান রুম থেকে বেরিয়ে লাইব্রেরি রুমে আসলো। ভালো লাগছে না তার। টেবিলে চেয়ার টেনে বসলো। ল্যাম্প জ্বালালো। হাতে কলম তুলে নিয়ে বইয়ে দাগাদাগি করতে লাগলো। এতেও অস্বস্তি কমছে না। রাগে ফেলে দিল কলমটা। ড্রয়ার থেকে আরো একটা কলম বের করার জন্য ড্রয়ার খুলে কলম বের করতে গিয়ে হাতের সাথে ধাক্কা খেলো একটা বই। হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই বইটা। সোলেমান বইটার দিকে তাকালো। বইটা তাকে একসময় খুব কাছের কেউ দিয়েছিল। বইটা ড্রয়ারে এখনো কি করছে? সোলেমান ফেলে দেওয়ার জন্য বইটা হাতে নিতে গিয়েও কেন যেন ফেলে দিতে পারলো না। বইটা টেবিলের উপর রেখে পৃষ্ঠা উল্টালো। মুহূর্তেই জলজল করে উঠল ছলনাময়ী নারী প্রেমার হাস্যোজ্জ্বল ছবি। বুকে চিনচিনে ব্যথা হতে শুরু করে। জীবনে ভালোবেসে আসা প্রথম নারী সে। ভুলতে চাইলেও কি ভোলা যায়? অতীত পেছন ছাড়ে না, এরা বর্তমান ভবিষ্যৎ জুড়ে বিরাজ করে। এই মেয়েটাকে সে দেখতে চায় না। সেদিন সব ছবি পুড়িয়ে ফেলার পরও এটা রইল কি করে? সোলেমান ছবিটা অজান্তেই হাতে তুলে নিল। নীল রঙের শাড়িতে কি সুন্দরী না লাগছিল সেদিন। কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল প্রেমার। সোলেমান তুলেছিল ছবিটা। সোলেমানের অতীত ভাবলে বুকে অসম্ভব ব্যথা হয়। সোলেমান নির্নিমেষ চোখে চেয়ে রইল ছবিটার দিকে। যেই সুখের লোভে তুমি আমাকে ছেড়েছিলে, সেই সুখ কি তুমি পেলে? সোলেমান ছবিটা ফের ড্রয়ারে রাখতে গিয়েও থেমে গেল। জীবনের কিছু সুন্দর মুহূর্ত সে কাটিয়েছিল এই নারীর সাথে, আর সবচেয়ে ভয়ঙ্কর দুঃখটাও পেয়েছে এই নারীর থেকে। তারপরও সোলেমান আজ কেন ভাবছে তাকে নিয়ে? আর ভাববে না, এসব ভাবা ঠিক না। সোলেমান ম্লান হাসলো। বাহির বলে এক কথার ভেতর বলে আরেক কথা। সে কেন আজ আবার প্রেমাকে স্মরণ করছে? তার খুব প্রেমার কথা মনে পড়ছে।
দীর্ঘ অনেকগুলো বছর ধরে সে প্রেমাকে দেখেনি সামনাসামনি। সেদিনের পর নিজের ভাবনাগুলো দেখে আশ্চর্য হলো সোলেমান। ছবিটা রেখে দিল সে ড্রয়ারে, টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো। ঠোঁটের কোণা গেয়ে উঠল তার। রাত 3:33। রুমের ঠান্ডা মার্বেল মেঝেতে পড়ে আছে প্রেমা। শরীরে এক বিন্দু শক্তি আর অবশিষ্ট নেই, অনুভূতিহীন হয়ে গেছে সে। একটা মেয়ে কখন নারীতে রূপান্তরিত হয়? যখন সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, তার শরীর থেকে আরেকটা শরীরে জন্ম হয় তখন। কিন্তু প্রেমার বেলায় কি হলো? সেদিন জানতে পারলো সে প্রেগনেন্ট। তার শরীরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে, হোক তার জন্ম ঘৃণা আর জুলুমের ফল। কিন্তু সেই সন্তান তার দেহের অংশ ছিল, তার মনেরও। প্রেমা চেয়েছিল রাখতে, বাঁচাতে, আগলে রাখতে সে প্রাণটাকে, কিন্তু জীবন কেবল তার ইচ্ছের উপর চলে না। শেখর বুঝে গিয়েছিল প্রেমা প্রেগনেন্ট। বুঝা মাত্রই আজ টেনে হিঁচড়ে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। প্রেমা কত হাতে পায়ে ধরে আকুতি মিনতি আহাজারি করলো, কিন্তু শেখর ফিরেও তাকালো না। সে বাচ্চা চায় না, সে তার সিদ্ধান্তে অটল। বাচ্চা জন্মানোর জন্য সে প্রেমাকে বিয়ে করেনি। অগত্যা প্রেমার অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে হাত পা শক্ত করে বেঁধে তারপর অ্যাবর্শন করানোর জন্য ওটির ভিতর নেওয়া হয়। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন যন্ত্রের একটা পাতলা ক্যানুলা প্লাস্টিকের টিউব, যেটি সরাসরি জরায়ুর ভিতর প্রবেশ করানো হয়। ধীরে ধীরে সেটা প্রেমা জরায়ুর মুখ দিয়ে ঢুকানো হলো। তখন যেন প্রেমা স্বয়ং মৃত্যুকে যেন কাছ থেকে দেখতে পেল। মনে হলো ভেতরটাকেও আঁকড়ে ধরেছে, মুচড়ে দিচ্ছে, হৃদয়টাকেও টেনে বের করে নিচ্ছে। প্রেমার আত্মচিৎকারে ডক্টর নার্সরাও শিউরে উঠল। প্রেমার সার্ভিক্সে ধীরে ধীরে প্রসারিত করতে ধাতব ডাইলেটারগুলো ব্যবহার করা হলো। হাতে গোনা কয়েক সেকেন্ড সেটা প্রসারিত হয়ে যায় যন্ত্রটি ঢোকানোর জন্য। ক্যানুলা থেকে উচ্চ শক্তির ভ্যাকুয়াম সাকসেশন চালনা করা হলো। গড়ে ঘন্টার মতো আওয়াজ ছড়িয়ে পড়ে। তখন মনে হলো প্রেমার গায়ের ভিতর থেকে হুট করে সবকিছু টেনে নিচ্ছে। এক ধরনের টান লাগে, মরণ যন্ত্রণার একটা ব্যথা। নিচের পেটটাতে তীব্র খামচে ধরা কষ্ট। মাসিকের সময় যেমন পেট মোচড়ানো ব্যথা হয়, তার চেয়েও কয়েক গুণ বেশি ব্যথা। ভেতরে একটা টান দেওয়া হলো। ভ্রূণের নরম টিস্যু, প্লাসেন্টা, রক্তের কল্লোল সব একে একে টেনে বাইরে ফেলা হলো। প্রেমা চেয়ে দেখলো তার সন্তানের এক এক করে শরীরের অংশগুলোকে শরীর থেকে টেনে ছিঁড়ে বের করা হচ্ছে। ওর বয়সই বা কত, সবে 3 মাস। চোখ, নাক, কান, ঠোঁট স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল। হাত ও পায়ের আঙ্গুল পরিষ্কারভাবে গড়ে উঠেছিল। হৃৎপিণ্ড নিয়মিত ধুঁকতে শুরু করেছিল। অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ যেমন কিডনি, লিভার, মস্তিষ্কের বিকাশ ঘটতে শুরু করেছিল। হাড়ের কাঠামো তৈরি হতে শুরু করেছিল। পেশি শক্তিশালী হচ্ছিল, লিঙ্গ বোঝা যাচ্ছিল। ডক্টর ফিসফিস করে একে অপরকে বলছিল ছেলে সন্তান ছিল সেটা। প্রেমা ভেজা চোখে শুধু দেখে গেল তার নারী ছেঁড়া ধনটাকে, যে পৃথিবীতে আসার আগেই চিরতরে হারিয়ে গেল। কি নির্মমভাবে এটুকু একটা শিশুকে মৃত্যু দিল তার বাপ। প্রেমা একটুও পারল না বাঁচাতে। আসলে তার গর্ভে বাচ্চাটা কেন পাঠালো আল্লাহ তার গর্ভে শিশুটাকে, যদি তার ভবিতব্যে এটাই লেখা ছিল? প্রেমার বাচ্চাটার শরীরে টুকরো টুকরো অংশগুলোকে ট্রেতে করে নিয়ে যাওয়া হলো। পেছন থেকে প্রেমা অনুনয় করে বলল, একটু দেখতে দাও আমার বাচ্চাটাকে, নিয়ে যেও না তোমরা, কোথায় ফেলে দিবে তোমরা ওকে? জবাব আসলো না। হয়তো কোনো এক ডাস্টবিনে ঠাঁই হবে তার বাচ্চাটার শরীরের অংশগুলো। তার বাচ্চার এই নরম শরীরগুলো হয়তো কোনো এক কুকুর বেড়ালের এক বেলার খাবার হবে। এক বেলার হবে, কম পড়ে যাবে না? প্রেমার জীবনটা অ্যাবর্শনে থেমে রইল না। অ্যাবর্শনের পরপরই তাকে আরেকটা অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হলো। তার পেটের নিচের অংশে ছোট একটা চিরচেরা কাট দেওয়া হলো। অপটিক্যাল ল্যাপ্রোস্কোপির মাধ্যমে দেখা হলো ফ্যালোপিয়ান টিউবগুলো। তারপর ফ্যালোপিয়ান টিউবগুলো খুঁজে বের করে একটা ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে টিউবের নির্দিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হলো। এর ফলে ডিম্বাণু আর শুক্রাণু সাক্ষাৎ ঘটবে না, আর অন্তঃসত্ত্বা হবার চান্স নেই। ভবিষ্যতে মা হবার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল প্রেমা শুধু বোবার মতন দেখে গেল সব। সে অনুভূতি শূন্য হয়ে গেছে। তার ঘন্টা কয়েক পরে প্রেমাকে বাসায় নিয়ে এসেছে শেখর। এখন আর চিৎকার করেও কাঁদারও ইচ্ছা হচ্ছে না প্রেমার। কাঁদতে কাঁদতে চোখের জলও ফুরিয়ে এসেছে। অথচ তার জীবনের আয়ু আর ফুরায় না। সে মৃত্যু চায়, একটা জঘন্য মৃত্যু হোক, আর তার সেটাকেও সে সাদরে গ্রহণ করে নিবে। কেউ যদি এখন তাকে এই অবস্থায় দেখতো তাহলে বলতো এই মেয়েটার ভিতর বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। আর কি বাকি আছে তার জন্য? শরীর নিস্তেজ, চোখের পাতায় কষ্ট জমে আছে ধূসর আবরণ হয়ে। প্রেমা হিসেব করে দেখলো এই জীবনে সে কিছুই পেল না। বাবার স্নেহ পেল না জীবনে, মাকে ধরে রাখতে পারলো না। সোলেমান তার হয়েও শেষে আর হলো না। শেখরকে সে আজও স্বামী হিসেবে মেনে নিতে পারলো না। তার দুটো সন্তানের একটা সন্তানকেও সে বাঁচাতে পারলো না। দিন শেষে সে আজ পেল একটা অক্ষম বন্ধাত্মকরণ জীবন, যেখানে আর সে ভবিষ্যতে মা হতে পারবে না। এই জীবনে আর কি বা মানে আছে? শেখর আর কি চায় প্রেমার কাছে? এই শরীরটার লোভে সোলেমানকে হারাতেই তো বিয়ে করেছিল। আত্মহত্যা পৃথিবীতে হারাম না হলে হালাল করে দেওয়া হোক প্রেমার জন্যে। সে আর বইতে পারছে না এই জীবন, এত কষ্ট, এত যন্ত্রণা। প্রেমা একটু সুস্থ জীবন চেয়েছিল সোলেমানের সাথে, এটাই তো ছিল তার অপরাধ। সেই অপরাধের সাজা আর জন্ম জন্মান্তরের হয়ে দাঁড়ালো। আহারে জীবন! তার বড্ড মায়া হয় জীবনটার জন্য। জানালা দিয়ে দূর থেকে ভেসে আসলো একটা গান, প্রেমার কানে এসে বিঁধল। গানের প্রতিটা কথার মাঝে যেন প্রেমা নিজেকে দেখতে পেল।
ভোরের আজান কানে আসতেই ঘুম ভেঙে যায় মেহেরিনের। আড়মোড়া ভেঙে চোখ মেলে পাশে তাকাতেই দেখতে পেল সোলেমান নেই। মেহেরিনের ভ্রু কুচকে আসলো, কই গেল লোকটা। মেহেরিন বিছানা ছেড়ে উঠলো, লম্বা চুলগুলো হাত খোপা করে অজু করার জন্য ওয়াশরুমের দিকে যাওয়ার সময় জানালা দিয়ে দেখলো সোলেমান বাগানে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, সোলেমান কিছু পোড়াচ্ছে। কি পোড়াচ্ছে? মেহেরিন অজু করে এসে নামাজটা সেরে রুম থেকে বেরিয়ে নিচে আসলো। সদর দরজা পেরিয়ে বাগানের কাছে এসে সোলেমানের পেছনে দাঁড়াতেই দেখতে পেল সোলেমানের হাতে থাকা একটা বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে আগুনে ফেলছে। বইয়ের নামটা খেয়াল করতে দেখতে পেল মেহেরিনের সবচেয়ে পছন্দের একটি বই। মেহেরিন একটু অবাকের সাথে জিজ্ঞাসা করলো, বইটা কেন পড়াচ্ছেন? সোলেমান কিছুটা চমকালেও মেহেরিনকে তা বুঝতে দিল না, সোজা থেকে এই বলল, নষ্ট হয়ে গেছিল বইটা, সেই জন্য পুড়িয়ে ফেলেছি। মেহেরিন ফের বইটায় চোখ বুলালো। তো বইটা তো নতুনের মতোই লাগছে। নতুন মনে হলেও এর ভেতরটা নষ্ট, সেজন্য পুড়িয়ে ফেলাটাই সঠিক মনে হলো। আচ্ছা। উঠলে কখন? একটু আগেই। ব্যথা কমেছে? আপনার আছে কিছুটা? চলুন ওষুধ লাগিয়ে দিই। সোলেমান বইটা ধরে এবার আগুনে ফেলে দিল। ওই মেয়ের কোনো কিছু সে এই জীবনে রাখবে না। সেদিন সব পোড়ানোর পরও এই ছবি আর বইটা রইল কি করে? যত সব আজায়রা, ওই ফালতু মেয়েকে কেন মনে করতে গেল সে হঠাৎ এতগুলো বছর পর? ও মরে যাক, তাতে সোলেমানের কি? প্রেমার অস্তিত্ব ততদিনই ছিল যতদিন প্রেমার সাথে তার সম্পর্ক ছিল। এখন তার জীবনে শুধু মেহেরিন আর মেহেরিন। মেহেরিন ব্যতীত আর কোনো নারীর ঠাঁই তার জীবনে নেই। নিজের ভুলটা বোঝার সাথে সাথে ভোর হতে প্রেমার ছবি আর প্রেমার দেওয়া বইটা পুড়িয়ে ফেলেছে। ওই ঠকবাজ ছলনাময়ী নারী আর আসে না তার মস্তিষ্কে। সোলেমান বইয়ের পেছন পেছন রুমে আসলো। মেহেরিন সোলেমানকে বিছানায় বসিয়ে বার্ন ক্রিমটা লাগিয়ে দিল। সোলেমান অপলক চেয়ে দেখলো বউকে। ইস, মেহেরিন যদি তার জীবনের প্রথম নারী হতো, কিন্তু হবে কি করে? যখন সে প্রেমার সাথে সম্পর্কে জড়িয়েছে তখনও বোধ হয় মেয়েটা ফিডার খায়। মেহেরিন সোলেমানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি দেখছেন এইভাবে তাকিয়ে? সোলেমান শ্বাস ফেলে বলল, তোমায় দেখালাম। বিয়ের এতগুলো মাসেও কি দেখা হয়নি আমায়, যে আজ আবার দেখতে হচ্ছে? সোলেমান মেহেরিনের কোমর চেপে বলল, একসাথে বিছনায় বা কয়দিন যে দেখার সুযোগটা পাবো? তা অবশ্য ঠিক। কফি আনবো, খাবেন? তোমার আনতে হবে না, আমি বলে দিচ্ছি কফি বা চা পাঠাবে। সোলেমান ফোন করে মেয়েটকে বলল চা আর কফি পাঠিয়ে দিতে রুমে। মিনিট 10 পর মেয়েট আসলো চা কফি নিয়ে। সোলেমান দরজার কাছ থেকে চা কফি নিয়ে দরজা চাপিয়ে দিল। এগিয়ে এসে চায়ের কাপটা মেহেরিনের হাতে দিয়ে বলল, চলো বসা যাক। ব্যালকনিতে থাকা চেয়ারে বসলো মেহেরিন আর সোলেমান। বাগানে এখনো বইটা আগুনে জ্বলছে। সোলেমান একবার তাকিয়ে কফির মগে চুমুক দিয়ে বলল, জীবনে কখনো কারো প্রেমে পড়েছিলে মেহেরিন? আচমকা এখন প্রেমে পড়ার কথা শুনে মেহেরিন বিষম খেলো। চা নাক মুখে ঢুকে গেল। সোলেমান মেহেরিনের পিঠে হাত ঘষে বলল, সাবধানে। মেহেরিন ওন্না দিয়ে মুখ মুছলো। সোলেমান আর চোখে মেহেরিনকে দেখতে লাগলো। চাটা আর খাওয়া যাবে না। মুখ থেকে চা ছিটকে কাপের ভিতর পড়েছে। কাপটা আস্তে করে বেলকনির রেলিং এর উপর রাখলো মেহেরিন। সোলেমান কফির মগে চুমুক দিয়ে বলল, উত্তর দাও মিসেস মেহেরিন সুলতান। মেহেরিন লম্বা করে একটা শ্বাস ছাড়লো। বাগানে জ্বলতে থাকা বইয়ের দিকে তাকিয়ে বলল, প্রেম করার সুযোগ পাইনি কখনো, তাই করা হয়ে ওঠেনি। মেহেরিনের এমন জবাবে ভ্রু কুচকালো সোলেমান। প্রেম করার সুযোগ পাওনি মানে? দেখতে শুনতে তো তুমি মারাত্মক সুন্দর, তাহলে হয়ে ওঠেনি কেন? মেহেরিন স্মিত হেসে বলল, আমার আব্বু প্রেম রিলেশন এসবকে ভালো চোখে দেখে না। আব্বুর মতে প্রেম রিলেশনে জড়ালে মানুষ নষ্ট হয়ে যায়। বাবা মায়ের সমাজে মুখ দেখানোর জো থাকে না। একবার জানাজানি হয়ে গেলে পাড়া জুড়ে উঠে যায়। চায়ের দোকানে তখন সকাল সন্ধ্যা গল্পের হাট বসে, অমুকের মেয়ে তমুক ছেলের সাথে প্রেম করে। আমরা গ্রামের মানুষ, আমাদের আব্বা আম্মার কাছে তাদের মান সম্মানের মূল্যটা অনেক। এবার এটা চলে গেলে বাঁচা মুশকিল মাথা উঁচু করে সমাজে। সেজন্যই আম্মু সব সময় আমাকে আর আপাকে এসবে জড়াতে বুঝিয়েছে এসব পাপ। আমি ছোট থেকে বাবা ভক্ত একটা মেয়ে, বাবার সব কথা মেনে চলি। সেই জন্যই বাবা আমায় একটু বেশিই ভালোবাসে আপার থেকে। আমার সহজ সরল বাবা আমায় একটা সহজ সরল জীবনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তার দেখানো জীবনের বাইরে আমি আর অন্য কোনো দিকে মনোযোগ দিইনি। অতিরিক্ত কোনো ফ্রিডম আমাদের দেওয়া হয়নি। আপা আর আমার সাথে স্কুলে যাওয়া আসা করেছি। আব্বু কখনো একা ছাড়েনি বাসার বাইরে, কারণ দিনকাল ভালো না, কখন কোনো অঘটন ঘটে যায় তার রিস্ক আব্বু নেয়নি। এক সন্তান হারিয়েছিল, সেই শোক এখনো আব্বুকে কাঁদায়। এক সন্তান হারিয়েছিলাম মানে? আমার একটা ভাই হয়েছিল, হওয়ার পর মারা যায়। ও আচ্ছা। গ্রামে একটা প্রচলিত রীতি আছে জানেন, ওই রীতিটার প্রতি আমি বেশ অমত প্রকাশ করি। সোলেমান জানতে চাইলো, কি সেই প্রচলিত রীতি? মেহেরিন বেশ অসন্তুষ্টি মুখে বলল, এই যে মাধ্যমিক পাশ করলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। সোলেমান আগ্রহ নিয়ে আবারও জানতে চাইলো, তুমি তোমার বিয়ে নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলে তাহলে? মেহেরিন মৃদু হেসে বলল, অস্বীকার করার উপায় নেই। আসলে শুরুতে অসন্তুষ্ট ছিলাম, কারণ আব্বুর ইচ্ছে ছিল আমি ডক্টর হব।
আব্বুর শরীর খারাপ হলে তখন আমি তাকে দেখব। সেই আব্বু হুট করে আমার বিয়ে ঠিক করে কেঁদেই ফেলেছিলাম আমি। মুখের উপর বলতেও পারছিলাম না আমি বিয়েটা করব না। পরে আপা জানালো আপনারা আমায় পড়তে দিবেন। সেজন্য পরে আর অসন্তুষ্টি ধরে রাখতে পারিনি আমি। আমার জীবনে কোনো ছেলে ফ্রেন্ড নেই। পরিবারের বাইরে আপন বলতে আছে শুধু উর্মি আর তার বড় ভাই। আমি তাকে একজন বড় ভাই, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই মানি। আর আজীবন তাই মেনে আসবো। সোলেমান দীর্ঘ একটা শ্বাস ফেলল। তার মানে বিয়ের আগে প্রেম করা ভালো না, তাই না? হিসেবে না করাটাই ভালো আমার মতে। ধরুন যদি আমি প্রেম করতাম বিয়ের আগে, যার সাথে প্রেম করলাম তার সাথে যদি আমার বিয়ে না হতো, তাহলে আপনাকে আমি মানতাম কি করে? মনে থাকতো একজন, অথচ সংসার করা লাগতো আরেকজনের সাথে। তখন না পারতাম আপনাকে আপন করতে, আর না পারতাম নিজেকে বোঝাতে যে ও মানুষটাকে ভুলতে। ওই মানুষটাকে মনে করে কাঁদলে আবার আমার বাহির সত্তায় উপহাস করে বলতো আমার, একে তো হারামে জড়িয়েছিলি, তার উপর ওই হারামের জন্য কাঁদছিস। তখন আমি নিরুত্তর হয়ে যেতাম। আমরা তো মানুষ, তাই আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা একটু বেশিই থাকে। তবে মজার বিষয় কি জানেন, আপার বিয়েটা দেখতে অ্যারেঞ্জ ম্যারেজ মনে হলেও আপার কিন্তু লাভ ম্যারেজ ছিল। অনেক ভাই আগে প্রপোজ করেছিল আপাকে। আপা বলেছিল বউ করার ইচ্ছে থাকলে যেন বাসায় প্রস্তাব পাঠানো হয়, তবেই আপা রাজি হবে। অনেক ভাইয়া তাই করেছিল। ফুপুকে তার মাকে দিয়ে বলিয়েছিল আপাকে আন্টির বেশ পছন্দ, ভাইয়াও দেখতে শুনতে ভালো, জব করে শিক্ষিত। ফুপু নিয়ে আসে প্রস্তাব, আব্বুরও ভালো লাগে অনেক ভাইয়াকে। তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে দেওয়া হয়। অনেক ভাইয়া, আমি আর আপু ছাড়া আর কেউ জানে না এই বিষয়টা। সোলেমান এই সুযোগে মেহরিনকে জিজ্ঞাসা করলো, ধরো কেউ একজন আগে প্রেম করেছে, মাত্রা অতিরিক্ত কাউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাকে পায়নি, বিয়ে হয়ে গেছে তার অন্য কোথাও, কেউ বিয়ে করে নিয়েছে। এখন তার হাজব্যান্ড বা ওয়াইফ যদি জানে সেই প্রথম রিলেশনের কথা, তাহলে তার রিয়াকশন কী হবে বলো তো? রিয়াকশন অনেক রকম ভাবে আসতে পারে। যেমন ধরুন সে যদি অনেক আবেগপ্রবণের হয়ে থাকে তাহলে তার খারাপ লাগবে, কাঁদবে। যদি সে অ্যাগ্রেসিভ টাইপের হয়ে থাকে তাহলে রেগে যাবে। ভালোবাসার মানুষটা আগে কাউকে ভালোবেসেছে, সেই মানাটা আসলেই অসম্ভব হয়। কথায় কথায় টিচ করবে। আর যদি কিছুটা বুঝদার হয় তাহলে সে তার অতীত নিয়ে মাথা ঘামাবে না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেটাকে টেনে বর্তমান ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানেই হয় না। প্রেম ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, যদি মানুষটা সঠিক হয় তবেই এইসবই রিয়াকশন হবে। সোলেমান আরেকটু কনফার্ম হওয়ার জন্য বলল, ছেড়ে চলে যাওয়ার কোনো চান্স আছে নাকি? সেটা ডিপেন্ড করছে ওই মানুষটার উপর। সে তার অতীত ধরে বসে বর্তমান আর ভবিষ্যৎকে অনিশ্চিতের দিকে ঠেলে দিচ্ছে কি না। যদি অতীত ধরেই পড়ে থাকে তাহলে ছেড়ে যাওয়ার চান্স 89%, আর বাকি 11% হয়তো ভালোবাসে বলে থেকে যাবে সাথে। সব মানুষ তার সমান হয় না। অতীত নিয়ে পড়ে নেই, তবে হঠাৎ করে অতীত মনে পড়ে, কখনো আবেগী হয়ে পড়ে, কখনো আবার ক্ষোভে ফেটে পড়ে। পরে রাগ লাগে বিষয়টা বোঝাতে, আবার ভয়ও হয় যদি তার সাথে মানুষটা ভুল বোঝে, এসব জানতে পারে যে এখনো মাঝে মধ্যে। মেহরিন সোলেমানকে পুরো কথা শেষ করতে না দিয়েই বলল, ইটস নর্মাল। মানুষ কোনো ইলেকট্রনিক ডিভাইস না যে ডিলিট ফাংশনে ক্লিক করলো আর সব মেমোরি ডিলিট হয়ে গেল। মৃত্যুর আগ অবধি মনে থাকবেই, এটাই চিরন্তন সত্য। এখন অপর পাশের মানুষটাকে বুঝতে হবে, সময় দিতে হবে তার পার্টনারকে, এই আর কি। দুজনের মিল থেকেই বিষয়টা হ্যান্ডেল করতে হবে, তাহলে অতীতটাকে একটু সরিয়ে রাখা সম্ভব হবে জীবন থেকে। তবে পুরোপুরিভাবে সরানো অসম্ভব। সোলেমান কফির মগে চুমুক দিতে গিয়ে দেখলো কফি নেই, গ্লাস খালি। হ্যাঁ, অসম্ভব সুন্দর হৃদয়ের একটা বউ পেয়েছে সোলেমান। এই মেয়েকে জীবন থেকে হারানো মানে পৃথিবীর সব সুখ শান্তি তার বিমুখে চলে যাওয়া। সোলেমান বসা থেকে উঠে প্যান্টের পকেটে এক হাত গুজে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে মেহরিনের দিকে তাকিয়ে বলল, কখনো কি প্রপোজাল পাওনি প্রেমের? তুমি ক্লাসে তো আর তোমার আপাম্মুর থাকে না। জি পেয়েছি। তখন তোমার রিয়াকশন কি ছিল? ওদের কি বলেছিলে? আমার কিছুই বলতে হয়নি। আমি এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিতাম। কিন্তু উর্মি ইমন ভাইয়াকে গিয়ে বলে দিত। পরে ইমন ভাইয়া ওই ছেলেদের যা বলার বলতো। সোলেমান আকস্মিক ইমন নামটা শুনে একটু হকচকিয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল ইব্রাহিমের ড্রাইভারের মুখ। পরক্ষণে ভাবলো ইমন নাম তো অনেকেরই হয়। দেখতে হবে তোমার ইমন ভাইকে। অবশ্যই, উনি তো ঢাকাতেই থাকে। তাই নাকি? হুম। কোথায় থাকে উনি? মালিবাগ হয়তো, সঠিক জানি না এখন। আচ্ছা, সমস্যা নেই, আমি খোঁজে দেখা করে নেব কোনো একদিন। তবে একটা বিষয় আসলেই প্রশংসা করার মতন, তোমার আব্বু তোমাকে আগলে রেখেছিল ভীষণ। তা না হলে এই যুগে মেয়ে প্রেম করে না, তারপর এত ধার্মিক। কৃতজ্ঞ থাকবো তোমার বাবার কাছে আমি। জি,
আমি নিজেকে একজন ভাগ্যবতী মনে করি ওনাকে আমার আব্বু হিসেবে পেয়ে। সোলেমান মুচকি হাসলো। মেহেরিন বলে উঠল, সুলতান সাহেব শুনুন। সোলেমান মেহেরিনের মুখের দিকে তাকালো। বলো। মেহেরিন ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে বলল, আপনার জীবনে কি আমিই প্রথম নারী? আমার আগেও কি আপনার জীবনে কেউ এসেছিল? আমার কাছে কিছু লুকাবেন না কখনো। আমার জীবনে কোনো গোপন কথা নেই। আমি একটা সাদা পৃষ্ঠার মতো, কোনো কলঙ্ক কালির দাগ লাগতে দিইনি আমি আমার গায়ে। সোলেমান হাঁটু গেড়ে বসলো। মেহেরিনের হাতটা মুঠোয় নিয়ে বলল, কসম, কোনো কলঙ্ক লাগতে দিব না তোমার শরীরে। সব কলঙ্ক, সব কালির দাগ আমি নিজের শরীরে লাগিয়ে নেব। এড়িয়ে গেলেন কথাটা। তুমি যা ভাববে তাই। সোলেমান বসা থেকে উঠে চলে যেতে নিলে মেহেরিন সোলেমানের হাত ধরে আটকে দিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসবো বলে কখনো কোনো পুরুষের দিকে ভালোবাসার নজরে তাকাইনি। আমি আপনার হৃদয়ে গভীরে ঠাঁই দিব বলে কখনো কাউকে হৃদয়ের আশেপাশে আসতে দিইনি। সেই আমিটাকে প্লিজ কখনো ঠকাবেন না। আপনার জীবনে কেউ থেকে থাকলে আমায় শুধু একবার বলবেন, আমি নিঃশব্দে চলে যাব আপনার জীবন। সোলেমান বাকি কথাটা শেষ করতে দিল না মেহেরিনকে। তার আগে মেহেরিনের ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয়ে মিলিয়ে দিল সোলেমান। মেহেরিনের পিঠ ঠেকে গেল দেয়ালে। সোলেমান এক হাত দেয়ালে ঠেকিয়ে রেখে অন্য হাত রেখেছে মেহেরিনের চোয়াল পেশিতে। মিনিট কয়েক পর সোলেমান ছেড়ে দিল মেহেরিনকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে দুজন। সোলেমান মেহেরিনের কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমার জীবনে তুমি এসেছো নিজের ইচ্ছায়, আর বের হবে আমার ইচ্ছায়। যা মৃত্যুর আগে অসম্ভব। মৃত্যুর আগ অবধি তোমাকে আমার সাথে থাকতে হবে। মিসেস সুলতান হয়ে মরতে হবে তোমাকে। কয়েকদিন পর আমার বাচ্চার মা হবে তুমি। গুনে গুনে 12টা বাচ্চা নেব আমরা। আমাদের বাচ্চাদের পালবে তুমি, সেই সাথে বাচ্চাদের এই বাপটাকেও সামলাবে। গট ইট? জীবনে কে ছিল সেটা দেখার বিষয় না। আমার জীবনে মেহেরি নামের এই লেদাবু ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো তুমি। মেহেরিনকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সোলেমান। মেহেরিন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবে। কি সূক্ষ্মভাবেই না কথা এড়াতে পারে সোলেমান। এজওয়ান আজ নিবাস থেকে বেরিয়েছে ক্লাবের দিকে। অনেকদিন হলো মালটাল খাওয়া হয় না। এজওয়ান ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে শার্টের পকেটে হাত দিল। অনেকক্ষণ ধরেই সূচের মতো বিচ্ছে। এজওয়ান পকেটে হাতটা ঢোকাতে সাথে সাথে হাতে কিছু একটা বিঁধে গেল। ব্যথায় মৃদু কপাল কুচকালো। পকেট থেকে হাত বের করতেই দেখলো শুয়ের কিছু অংশ হাতে ঢুকে গেছে। শালার তরিকুলের বেটি বোতাম সেলাই করে সুই রাখার আর জায়গা পায়নি। মেজাজটা বিগড়ে গেল। বাসায় ফিরে এই সুই দিয়ে শালিক ঠোঁট সেলাই করে দিবে। এমন সময় পেছন থেকে মেয়েলি গলায় ভেসে আসলো, হাই প্লেবয়। এজওয়ান না ঘুরে বুঝলো এটা তাকেই বলা হয়েছে। একমাত্র প্লেবয়ের তকমা এজওয়ানই অর্জন করেছে। ওভাবে উল্টো থেকে বলল, হ্যালো নটিগাল। হাউ আর ইউ? আই এম ফাইন, ইউ? আই এম অলসো ফাইন। অনেকদিন পর দেখলাম তোমায়। কিন্তু আমি তো তোমাকে দেখিনি এখনো। এই ক্লাবে রোজ আসি, তোমায় দেখি। আমার দেখার মতন কি আছে? টুনটুনি তো আমি ঢেকেই রাখি। শুনেছি তুমি প্রতি রাতে আগে একটা করে মেয়েকে বেটে নিতে। একদম ঠিক শুনেছ। এখন তুমিও কি আমার বেডে আসতে চাও নাকি? তুমি রাজি? এজওয়ান সম্পূর্ণ কথা আর শেষ করতে দিল না। যাদের থেকে শুনেছ এই কথা দ্বিতীয়বার কি আর দেখা পেয়েছ তাদের? না তো। ওকে, এখন ডিসিশন তোমার। আমার বেডে এক রাতের জন্য এসে পরের দিনের জন্য চিরতরে গায়েব হয়ে যাবে, নাকি আমার থেকে দূরে থেকে সুস্থ মতো প্রাণ খুলে বাঁচবে? I want to kiss your lips, Ajwan. Just one kiss. Really, I want to kiss your lips. কথাটা বলেই সামনে থাকা রমণী এজওয়ানের দিকে আরো এগিয়ে আসলো। এজওয়ান এবার সামনে ঘুরে তাকালো তার দিকে। পরনে একটা টিয়া রঙের বিকিনি, তার উপর কালো মশারির মতন একটা পাতলা জামা। পুরাই বস্তির মতন লাগলো। দরকার কি ছিল মশারিটা উপর দিয়ে পরার? এজওয়ান ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে বলল, রিয়েলি ইউ ওয়ান্ট দিস? Yes, আর ইউ শিওর? I'm sure. ওকে কাম। মেয়েটা তার মুখটা এগিয়ে নিয়ে আসলো এজওয়ানের ঠোঁটের দিকে। রাত না কাটাতে পারুক, একটা চুমু তো খেতে পারবে, এটাই অনেক। সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিবে এমন সময় আকস্মিক ব্যথায় সে চোখ বড় বড় করে তাকালো। এজওয়ান তার ঠোঁট দুটো বা হাত দিয়ে ধরে সুই ঢুকিয়ে দিয়েছে। মেয়েটা ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো। ব্যথায় শরীর ঝাঁকুনি দিচ্ছে, ঠোঁট দিয়ে ক্রমাগত রক্ত বেরোচ্ছে। এজওয়ান আরেকবার সুই ঢুকানোর সাথে সাথে মেয়েটা ছিটকে সরে গেল দূরে। ঠোঁট চেপে ধরলো নিজের। এজওয়ান ড্রিঙ্কসের গ্লাসে ফের চুমুক দিয়ে বলল, ফের যদি আমার আশেপাশে দেখি তোরে, তাহলে এর চাইতে বাজে কিছু করব। আমি একদম ওইসব বাজে কিছু মিন করিনি। সোজা জানে মেরে ফেলবো। আমার শরীরে সব কিছু শুধুমাত্র আমার বউয়ের জন্য। গট ইট? বাহাদুর মুখ বাঁকালো এজওয়ানের কথায়। মেয়েটা চলে গেল। এখনই হসপিটালে যেতে হবে। বিয়ের পর হাফেজ হয়ে গেছিস? ও মাওলানা হয়ে গেছি আমি। বিয়ের আগে কিসব করছিস
আমি বোধহয় জানি না। কি করছি? মাইয়া নিয়ে হোটেলে রাত কাটাইতিস। তো তো আবার কি? রুমের ভিতরে আমি কি করছি? ওই মেয়ের সাথে ওসব দেখছিস তুই? তুই আমারে দেখতে দিছস নাকি যে দেখমু? তাহলে চুপ থাক। কেন চুপ থাকমু? ওই সবই তো করছিস। ভালো, তাতে তোর বাপের কি? তোর ইচ্ছে হলে তুই গিয়ে কর। আর তাছাড়া তোর কাছে কোনো প্রুফ আছে? আগে প্রমাণ দেখাবি যে আমি অকাম করেছি, তারপর বিশ্বাস করব। তাছাড়া আমি সদ্য পুরুষ, যে কিনা বিয়ের এতগুলো দিন হয়ে গেল এখনো অবধি বাসর করতে পারলাম না বউয়ের সাথে। আমি না করছি নাকি বাসর করতে বউয়ের সাথে? তুই না করলেই কি আমি শুনতাম? তাহলে হয়নি কেন তোর বাসর এখনো? বউ রাজি না, কাছে ঘেঁষতে দেয় না, সারা দিন রাত ঝগড়া করে। এজনের এই কথা শুনে বাহাদুর ব্যঙ্গ করে বলল, বললে রে বাবুটা, বউকে জোর করে তুলে নিয়ে বিয়ে করা এজওয়ান সুলতান আজ আমাকে বলছে বউ রাজি না হলে বাসর করতে পারছে না। বিষয়টা হাস্যকর। শরীরের শক্তি কমে গেছে নাকি? হারবালা এনে দেই তাহলে ডাক্তারের দোকান থেকে, বেড়াল থেকে সিংহ পরিণত হওয়ার জন্য। এজওয়ান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। এই বাহাদুর শালার বেটা আজকাল বেশ ঠেস মেরে কথা বলে। শালার জলে নাকি এজওয়ান বিবাহিত বলে? রাত এখন বাজে 8:30। এজওয়ান ক্লাব থেকে বাহাদুরের উপর রেগে বাড়ির দিকে চলে আসে। কত বড় সাহস এজওয়ানকে কিনা বেড়ালের সাথে তুলনা করে। এই বাহাদুর বেশি পটর পটর করছে আজকাল। না, বাহাদুর তার বন্ধু কম শত্রু বেশি হয়ে উঠছে। রাগে ফুঁসতে ফুঁসতে রুমের চৌকাঠে পা রাখতে মুখের উপর একটা কাপড় এসে পড়ল। এজওয়ান মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখলো এটা তার আন্ডারওয়্যার। এটা উড়ে এসে পড়েছে বললে ভুল হবে। মাহি রীতিমতো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এজওয়ানের মুখে। একে তো বাহাদুর তার মেজাজ বিগড়ে দিয়েছে, এখন আবার মাহি তার জামা কাপড় আন্ডারওয়্যার ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, তা আবার এজওয়ানের মুখে। এজওয়ান তেরে এসে মাহির বাহু চেপে ধরে বলল, এই তরিকুলের বেটি, আমার জামা কাপড় ছড়ে ছড়ে ফেলছিস কেন? এরা কি করেছে তোর? মাহি হাত ছাড়িয়ে নিল, সোফা ডিভান সব দেখিয়ে বলল, এগুলো কি? তোর কি কানা তোর? মাহি সব জামা কাপড়গুলো এজওয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, ভুলে যাবেন না এই ঘরে এখন আপনি একা থাকেন না, আমিও থাকি। বস্তির মতো রুমের অবস্থা করে রাখেন। আপনার চাকর না আমি রোজ রোজ এসব সরাবো। আজ মুখে ছুঁড়ে ফেলেছি, আগামীকাল পুলে ছুঁড়ে ফেলবো। এজওয়ান হাতে জামা কাপড়গুলো উল্টে মাহির হাতে ধরিয়ে দিয়ে বলল, বউর মতো চল। তুমি গোছাবে না তো কি গোছাবে? সতীন নিয়ে আসবো আরেকটা। একটা কেন, 1000টা দিয়ে গেলেও আসেন। সরি, একটা কেন, 1000টা গিয়ে নিয়ে আসেন। আই ডোন্ট কেয়ার। আর আপনার জামা কাপড় আপনি গোছান, না গোছালে সত্যি ফেলে দিয়ে আসবো। চিনেন তো আমায়? এজওয়ান জামা কাপড়গুলো থাবা দিয়ে নিয়ে বিরক্তিকর মুখে আলমারির ভেতর ঠুসে রাখতে চাইছিল, কিন্তু মাহি চোখ রাঙানিতে ভাঁজ করে রাখলো। এজওয়ান আশ্চর্য হচ্ছে, আসলে সে বিড়ালের মতন ভয় পাচ্ছে, তা আবার মাহিকে দেখে মান সম্মান ডোবানোর মতো অবস্থা। এজওয়ান সোফায় ছুঁড়ে ফেলে দিল, বিছানায় গিয়ে পা ঝুলিয়ে বসে বলল, আমি পারবো না মেয়েরই কাজকর্ম করতে। নিজে মৃত্যুর বিনিময়ে বিয়ে করেছে তোমায়, মাগ না। সো যতদিন বেঁচে রব আমার পার্সোনাল কাজের বেটি তুমি। মাহির নোংরা একদমই পছন্দ না। 2-3টা পড়েছিল, মাহি সেগুলো ভাঁজ করে রাখলো। আপনি একটা চরম লেভেলের অসভ্য লোক। শুধু তোমার কাছেই। বাকি 18 কোটি মানুষ আর এটা বিশ্বাস করতে পারলাম না। আপনার সাথে আমার কথা আছে। তাহলে এতক্ষণ ধরে কি গান গাইছিলি? আসার পর থেকেই তো কথা দিয়ে আমার খড়িজা খুঁড়ে খাচ্ছিস। মাহি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছে? এজওয়ানের চেহারায় রাগ ফুলে উঠল মায়ের কথা শুনতেই। মাহি এজওয়ানকে চুপ থাকতে দেখে ফের জিজ্ঞাসা করলো, কিভাবে মারা গেছে? এজওয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। দ্যাটস নট অফ ইউর বিজনেস। আপনার মায়ের ফটো দেখান তো আমায়। এজওয়ান মাহিকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমি আর একটা শব্দ শুনতে চাই না ওই মহিলাকে নিয়ে। আমার কোনো মা নেই। আমি আকাশ থেকে টপ করে দুনিয়াতে এসে পড়েছি, মনে থাকবে? রেগে যাচ্ছেন কেন আপনি? রাখার কথাই তো তুলছ, সেজন্য তো রেগে যাচ্ছি। আপনার মায়ের নাম কি? আমার মাথা। আপনার নানা বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। মাহি বিরক্ত হলো। সমস্যা কি আপনার? আমি আমার শাশুড়ি ব্যাপারে জানতে চাই। এজওয়ান মাহির কথায় গুতা মেরে বলল, শালি জামাইকে জামাই মনে না, শালি জামাইকে জামাই মানে না, আসছে শাশুড়ি শাশুড়ি করে মুখে ফেনাউট তুলতে। বলুন। না বলবো না, আগে আই লাভ ইউ বলো। অসভ্য ইতর কোথাকার। হ্যাঁ, এটা আসলেই তো জামাই।
এমন জামাই সকল ঘরে ঘরে হোক। নরক হয়ে যাবে ওই সব ঘর। চলো বউ, বাচ্চা নিয়ে ফেলি একটা। মাহি রেগে তাকালো। এজওয়ান খাটের নিচ থেকে মদের বোতল বের করে গ্লাসে ঢালতে লাগলো। মাহি কোমরে হাত গুজে কিছু বলার উদ্যত হওয়ার আগেই এজওয়ান মাহির দিকে মদের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, নাও খাও। মাহি মুখ ফিরিয়ে নিল। খাবো না। তাহলে মদ খাবি না? খাবি কি? মদের মতন আছে কি? মদ হলো এই জীবনের শক্তির চাবি। আয় জামাই বউ, মাল খেয়ে টাল হয়ে যাই। মাহি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাসার সুলতান সন্ধ্যার পর থেকে অনেক ব্যস্ততার সময় পার করছে। নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ নাকি এখনো শেষ হয়নি, অফিস সাজানো হয়নি, অথচ ডিসেম্বরের শুরুতে উদ্বোধন। আগামীকাল মেহরিনকে সোলেমান মহাদেবপুর দিয়ে আসবে। আফিয়া সুলতান রুমাইসা ফোন করে বলল, মেহরিনকে ছাড়া তাদের ভালো লাগছে না, কদিনের জন্য হলেও যেন রেখে যায়। এদিকে মোতালেব ভুইয়ারও মেয়েকে ভীষণ দেখতে ইচ্ছা করছিল। সব দিক ভেবেই সোলেমান সকাল হলে মেহরিনকে রেখে আসবে, আবার পরে একদিন গিয়ে নিয়ে আসবে। রুমাইসা তো সোলেমানকে বলেই বসেছিল, বউ নিয়ে ঘুরতে বের হয়ে লাপাত্তা হয়ে গেলে ভাই। কথা ছিল রাতে ফিরবে, সেখানে সপ্তাহ গড়িয়ে গেল, অথচ তোমার রাত আর আসলো না। সোলেমান মেহরিনকে নিয়ে তার লাইব্রেরিতে এসেছে। মেহরিন অবাক চোখে দেখলো লাইব্রেরিটা, এত বই, হাজারের উপর বই আছে এখানে। মেহরিন বইগুলো ছুঁয়ে দিয়ে বলল, সব পড়েছেন? সোলেমান জবাবে বলল, তাহলে এত বই কেন? পারি আর না পারি, সংগ্রহ করে রাখা ভালো, সুন্দর দেখে তাতে। ও বাড়িতে তো এমন কোনো লাইব্রেরি নেই। ওই বাড়িতে কোনো বই পড়ুয়া নেই, সবগুলো পড়াচোর। তুমিও বাড়িতে এমন একটা লাইব্রেরি চাও? আচ্ছা, বানিয়ে দিব। একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো, আমি শুনবো। আপনি কি খুব বড় লোক? না মানে আপুর মুখে আপনার লাইফস্টাইলের বিষয়ে অনেক কিছু শুনেছি আমি। সোলেমান স্মিত হাসলো। মোটামুটি কোনো রকমে খেয়ে পড়ে চলে যাওয়ার মতন টাকা পয়সা আছে আর কি। এটাকে আমার মোটেও মোটামুটি মনে হচ্ছে না, এটাকে মাত্রাতিরিক্ত বিলাসিতা বলে। সোলেমান বউকে টেনে আনলো, কোমরে হাত ছুঁয়ে দিয়ে বলল, যার যত টাকা আছে তার তেমন খরচ আছে। আমি জন্মের আগ থেকেই রিস, সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আর আমি মুক্ত হাসির। আমি এই 33 বছর বয়সে যত কামিয়েছি তা বোধহয় প্রধানমন্ত্রীরও কামাইনি। এত আয়ের উৎস কি? রাজনীতি বিজনেসে। রাজনীতি বিজনেস করে এত টাকা কামানো যায়? যায়। কিভাবে? বুদ্ধি থাকতে হয়, পাওয়ার থাকতে হয়, আর দুটো আমি জন্মগতভাবে পেয়েছি। জীবনে তাহলে কোনো কিছুর অভাব ছিল না আপনার, তাই না? কোনো কষ্টই পাননি আপনি। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যার জীবনে কষ্ট নেই? একমাত্র টাকা পয়সা, কষ্ট, অভাব ছাড়া বাকি সব কষ্টে আমি সম্মুখীন হয়েছি। ইন ফিউচার আরও বাড়তে পারে এটা। মাহি বোনের সাথে কথাবার্তা বলে রুমে ফিরে আসে। এজওয়ানকে এখনো মদ গিলতে দেখে বিরক্ত হলো সে। এগিয়ে এসে মদের বোতলগুলো টেনে নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। এজওয়ান ভয়ঙ্কর রকম রেগে গেল। জানালা দিয়ে দেখলো বোতলগুলো বাগানে ফেলে দেওয়া হয়েছে। পাশে বাসার সুলতান বসেছিল। বাসার সুলতান কিছু পড়ার শব্দে তাকালো ওদের রুমের জানালার দিকে। এজওয়ান বাপের মুখের উপরে জানালা লাগিয়ে দিল। তারপর মাহির দিকে ফিরে রাগী গলায় বলল, ফেলে দিলে কেন? আধা ঘন্টা ধরে গিলেই যাচ্ছেন, এতই যখন গেলার ইচ্ছে ছিল বাসায় এসেছেন কেন? তোমার সাথে প্রেম করতে। যাও, খাটের নিচ থেকে আরেকটা বোতল এনে দাও। পারবো না। রাগিও না, যা বলছি তাই করো। করবো না। আমি কি তো পেটাবো তোমায়? হাত ভেঙে গুড়িয়ে দেব। শালি, রাগাবি না আমায়, বলে দিচ্ছি। আমার একবার রাগ উঠলে কিন্তু তোকে তালাক দিয়ে বাপের বাড়িতে রেখে আসবো। তখন কেঁদে কোটেও আর ফেরাতে পারবি না এই এজওয়ানের জীবনে। সো বি কেয়ারফুল, যা বলি তাই কর। তার মুখে তালাকের কথা শুনে তো আমি এখন ওইসব অবলা নালীর মতো কেঁদে হাতে ধরি পায়ে ধরি, যাইও না গো ময়নার বাপ, আমারে তালাক দিয়া যাইও না, এইসব বলবো তাই না? আমিও তালাক চাই, এক বাপের এক বেটা হলে দিয়ে দিন তালাক। এজওয়ান গিয়ে দরজা লাগাতে লাগাতে বলল, বাসন না করে তালাক দিয়ে দেব? দরজা কেন লাগাচ্ছেন? রাত তো অনেক হলো, আমাদের তো এনজয় করার সময় এটা। এজওয়ান এক পা করে আগাচ্ছে। মাহি পিছিয়ে যাচ্ছে। আগাচ্ছেন কেন? আমার আজকাল কেন জানি শুধু বাপ ডাক শুনতে ইচ্ছে করে। এগোবেন না একদম। এজওয়ান মাহিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর দু হাতে চেপে ধরে মাহির দিকে ঝুঁকে আসলো। মাহি সারা শরীর কাঁপছে, ভয়ে ঘৃণায় ছোটাছুটি করতে লাগলো, কিন্তু অসভ্য বেয়াদব এজওয়ানের শক্তির সাথে পারছে না। এজওয়ান সবে চুমু খেতে যাবে এমন সময় বাবার গলা আসলো, বলছে, জোর করিস না গাধা।
এজওয়ান ভ্রু কুচকালো। আশ্চর্য, তার বাপ জানলো কি করে সে জোর করে করার চেষ্টা করছে? রুমে স্পাই ক্যামেরা লাগিয়েছে নাকি? তোমার লজ্জা করে না ছেলের বাসর দেখতে? এজওয়ান উঁচু গলায় বলল। ফের বাসা সুলতানের গলার আওয়াজ আসলো। না নেই। দেখ, ওর সাথে এমন কিছু করিস না, অন্য আরেকদিন করিস ওইসব। সুলেমান এসে যা করার করবে, তুই করিস না। এজওয়ান রেগে গেল। হোয়াট দ্য ফাক? ভাই এসে করবে মানে? তার বউয়ের সাথে সুলেমান ভাই কি করবে? এই বাসা সুলতানের মাথায় কি সমস্যা হয়েছে নাকি? এজওয়ান জানালা খুলল। তার বাপ এখনো বসে আছে বাগানে। এজওয়ান উঁচু গলায় বলল, এই তোমার লজ্জা করে না ছেলের রুমে নিচে বসে? এই তোমার লজ্জা করে না ছেলের রুমের নিচে বসে আড়ি পাততে? আবার বলছো ভাইজানকে পাঠাবে আমার রুমে। বাসা সুলতান রেগে বলছে, আমি যখন বলছি সুলেমান করবে তখন সুলেমানই করবে, তুই না। তুই সরে যা এখান থেকে। এজওয়ান রাগে ফুঁসতে ফুঁসতে নিচে আসলো, বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাসা সুলতান আকস্মিক ছেলেকে সামনে এসে দাঁড়াতে দেখে ফোনের ওপাশে থাকা কাউকে বলল, পরে ফোন দিচ্ছি আমি। কথাটা বলে কান থেকে ব্লুটুথ খুলে ফেললো। এজওয়ান রেগে বাপের হাত থেকে ব্লুটুথ আর ফোন নিয়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলে বলল, লজ্জা করে না তোমার ছেলে বাসর দেখতে? বাসা সুলতান হকচকিয়ে গেল। কিসের বাসর? সে কি দেখছিল? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। তুমি আমার রুমের নিচে কি করছো? আর ভাইজান আমার বউয়ের সাথে কি করবে? আশ্চর্য, আমি ফোনে কথা বলছিলাম। সুলেমান তোর বউয়ের সাথে কি করতে যাবে? ওর কি বউ নাই নাকি? তাহলে কেন বললে? দেখো, ওর সাথে আজই কিছু করিস না, অন্য আরেকদিন করিস। সুলেমান এসে যা করার করবে, তুই করিস না। আমি কি তোকে এটা বলেছি নাকি? আমি তো ছেলে প্লেদের বললাম। আমাদের অফিসের এক কর্মচারী ইকবালের হয়ে সব ইনফরমেশন লিক করছিল। সুলেমান সেটাই ধরতে পেরে ওকে আটকে রেখেছে। বলেছে প্রতি 3 বেলা খাবারের বিপরীতে গরুর গোবর খাওয়াতে। তবুও সেটা না করে ওরা ওর পুরো সঙ্গ নিয়ে পড়েছে। তুই নাকি কবে খিচুড়ি পার্টি করেছিলি ওইসব দিয়ে? ওরাও করতে চাইছে। তাই বলেছি গোবর খাওয়াতে না পারলে বাড়তি আর কিছু করিস না। এজওয়ান নাক খিচে ধরল। এজওয়ান যা করে এদেরও কি তাই করতে হবে? ডিসগাস্টিং। আরও সে কিনা কি ভেবে সময় নষ্ট করে এখানে এসেছে। এখন থেকে কথাবার্তা বললে নিজের রুমের ভিতরে বলবা। ওর রুমের নিচে গিয়ে দাঁড়াও কেন? এজওয়ান চলে আসলো। রুমের কাছে এসে দরজা ধাক্কাতে দেখলো মাহি ভেতর থেকে আটকে দিয়েছে। এজওয়ান ধাক্কা দিয়ে বলল, মাহি দরজা খুলো বলছি। ওপাশ থেকে মাহি কি বলল এজওয়ান জানে না। রুমটা সাউন্ড প্রুফ, ভেতরের কথা বাহিরে আসে না, কিন্তু বাহিরের কথা ভেতরে ঠিকই আসে। অথচ তার ভাই জানে রুম দুদিক দিয়ে সাউন্ড প্রুফ। মাহি খোল না রুম। মাহি খুলল না। এজওয়ান মাহির ঘুমানোর অপেক্ষা করলো, তারপর নিচে আসলো। ফের বাপের রুমে ঢুকে নিজের রুমের এক্সট্রা চাবিটা নিয়ে দরজা খুলে দেখলো মাহি রুমের লাইট টাইট নিভিয়ে বিছানায় ঘুমিয়ে আছে। এজওয়ান ধীর পায়ে বিছানায় আসলো। মাহির শরীর থেকে চাদরটা টেনে সরাতে মাহি ছিটকে উঠল। এজওয়ানকে দেখে ভয়ে সিটিয়ে গেল। এজওয়ান বাঁকা হেসে মাহির দুহাত মাথার উপরে সোজা বিছানার সাথে চেপে ধরে ঠোঁটে চুমু খেয়ে বলল, অনেকদিন হলো বিয়ের, জোর করে বিয়ে করার বদনাম যখন লেগেই গেছে তখন জোর করে বাসর করার ট্যাগটাও লাগানো যাক। মাহি অনেক ধস্তাধস্তি করে এক হাত ছাড়িয়ে এজওয়ানের মাথার চুল টেনে ধরল। এজওয়ানও কম না, সে মাহির চুল টেনে বলল, সেমরি চুল ছাড় আমার, নাইলে তো চুলও আমি ছেড়ে ফেলবো। মাহি আরও টেনে ধরল, এজওয়ানও টেনে ধরল। কয়েক মিনিট চুল ধরে চুলাচুলি করার পর এজওয়ান মাহির উপর উঠে বসে মাহির হাত নিজের চুল থেকে সরিয়ে পাশ থেকে টাইটা নিয়ে মাহির হাত বেঁধে ফেলল। মাহির রাগে শরীর কাঁপছে। এজওয়ান বিশ্বজয়ীর একটা হাসি দিল। এখন মাহি নিজেকে কি করে বাঁচাবে? টায়ের বাঁধনে হাত পা অসাড় হয়ে আসছে। এখন তো আটকাতে পারবে না সে এজওয়ানকে। এজওয়ান তার কাজ হাসিল করে নিবে। মাহি বুকের ভিতর ধুকপুকানিটা স্পষ্ট শুনতে পাচ্ছে। এজওয়ান ঝুঁকে এলো, নিঃশ্বাসে ছুঁয়ে দিল মাহির মুখ। মাহি শুধু একটা কথাই বলল, আজীবন আপনাকে আমি ক্ষমা করব না। আই ডোন্ট নিড ইউর ক্ষমা, আই জাস্ট নিড ইউ। যেই ভাবা সেই কাজ। সে অঘটন ঘটিয়ে ফেললো মাহির সাথে। মাহির সেলোয়ার ধরতে যখন মাহি মুখ ফিরিয়ে নিয়েছিল এজওয়ান বুঝে গেল সেই মুখে সেই চোখে ঠিক গভীর ঘৃণা। এটা কারো অন্তর কেটে ফেলতে পারে, কিন্তু বুঝেও এজওয়ান থেমে গেল না। আজীবন তো ঘৃণাই করবে, আজ না হয় আরেকটু ঘৃণার পরিমাণ বাড়িয়ে দেওয়া যাক। স্পর্শ তো হালালি। মাহির সেফ এটাকে ধর্ষণ ছাড়া আর কিছু মনে হলো না। ধর্ষণের সময় যেমন ধর্ষক জোর করে হাত পা বেঁধে নিজের কাজ হাসিল করে নেয়, এজওয়ানও আজ ঠিক সেটাই করলো। এই ছোঁয়ায় মাহি বেশ ভালো করেই দেখতে পেল এজওয়ানের আসল রূপ, একজন ধর্ষকের রূপ। এজওয়ান যেন
এই দিনটারই অপেক্ষাতে ছিল। এই লোকটাকে মাহি জীবনেও ক্ষমা করবে না, ক্ষমা করার প্রশ্নই আসে না। মাহি একটুও বাধা দেয়নি আর নীরবে চোখে জল ফেলেছে। এজওয়ানের প্রতিটা স্পর্শ যেন মাহি বিষ খুঁজে পেল। ওই যে গরম লোহা শরীরে বিঁধে দিলে যেমনটা লাগে না, ঠিক তেমনটাই লাগতে শুরু করলো। কি জঘন্য সেই ছোঁয়া! দম বন্ধ হয়ে আসে, ঘৃণায় মরে যেতে ইচ্ছা করে। প্রতিটা স্পর্শে শরীর কেঁপে উঠছে, প্রতিটা সেকেন্ডে আত্মা একটু একটু করে পচে যাচ্ছে। আজ না হোক কাল এটা হওয়ারই ছিল। বিয়ের নাম করে অধিকারটা কিনে নিয়েছে যে। শেষ রাতের দিকে এজওয়ান মাহির থেকে সরে আসে, চোখে ক্লান্তির ঘুম। আজ থেকে নিজেকে পুরোপুরিভাবে খারাপ ভাবা যাচ্ছে। এজওয়ান চোখ বুজে ফেলল, জোরে জোরে শ্বাস টানছে। কি শান্তি! এই শান্তি আগে কখনো পায়নি সে। আজ ঘুম হবে ভালো। শেষে আরেকটা শ্বাস টানতে আকস্মিক বুকে ব্যথা হতে লাগলো। শ্বাস নেওয়ার বদলে উল্টো আরও আটকে আসলো। মনে হলো কেউ ছুরি বসিয়ে দিয়েছে বুকে। চোখ মেলে তাকানোর আর ইচ্ছে হলো না। চোখ বুজেই রইল এজওয়ান বুকে ডান হাতটা রাখতে বুঝতে পারলো তরল কিছু শরীর থেকে বের হচ্ছে। চোখ মেলে দেখলো না তরল জিনিসটার রং দেখতে কেমন। ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপটে আছে। তারপর আর কিছু মনে করতে পারলো না। শুধু শব্দ কানে আসলো, দরজা খোলার। মাহি রুম থেকে হয়তো দৌড়ে বেরিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।